ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম মোহাম্মদ বিজয়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, একটি মসজিদের খাদেম হিসাবে দায়িত্ব পালন করছেন। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দরগা বাজার এলাকায়। ঘটনাটি উনি শুনেছিলেন 2008 কি 9 সালের দিকে। এই ঘটনাটি যে উনি আসলে কেউ ওনাকে বলেছে এভাবে শুনেছেন, বিষয়টা এরকম না। উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। 2008-9 সালের দিকে ওনার বয়স ছিল এরকমই 8-9 বছর এরকম আর কি ওনার বয়স আর কি। দাদির সাথে ঘুমাতেন। দাদির ওই সময় বয়স ছিল 70-এর কাছাকাছি, ওই সময়ের কথা বলছি আর কি। তো দাদি উনি একজন আধ্যাত্মিক টাইপের মহিলা আর কি। উনি বেশ পীর ভক্ত একজন মানুষ। আধ্যাত্মিকতা ওনাকে খুব বেশি করে টানে, ছোটবেলা থেকেই ওনাকে টানে এটা। ওনার কাছে ওনার অনেক পরিচিত লোকজন আসতেন, ওনার সাথে গল্প করতেন, মজা করতেন। ওনার সাথে ওনার অনেক বান্ধবীরাও দূর দূরান্ত থেকে দেখা করতে আসতেন। আর যখন আসতেন দাদির জন্য কিছু উপঢৌকনও নিয়ে আসতেন। দাদি অনেকের সাথে যখন গল্প করতেন তখন এই বিজয় ভাই শুনতেন। একবার হয় কি, একজন ভদ্র মহিলা আসছেন, উনি ওনাদের এলাকারই আর কি, খুব পরিচিত আর কি দাদির সাথে, দাদির খুব কাছের একজন মানুষ। গল্প করছেন। ওই সময় আবার বিজয় ভাই ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে আছেন। উনি শুনছেন যে কি হচ্ছে, কি গল্প করছে। তো ওই ভদ্র মহিলা দাদিকে বলছেন যে ও বুঝি আমার কোমরে না প্রচণ্ড ব্যথা, এত ব্যথা আমি কাজ কাম তো করতেই পারি না, বিছানায় একবার শুলে উঠতে পারি না, এপাশ ওপাশ করতে পারি না, অনেক ধরনের জরুরি কাজকর্ম আমার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ব্যথার কি সমাধান করা যায়? তুমি তো এরকম কাজ অনেক করছো, আমার একটা সমাধান করে দাও না। এই কথা শোনার পর দাদি একটি বিষয় বলেন, আর সেটি মূলত এই বিজয় ভাই শুনেছিলেন। দাদি গল্প করেন যে ওনার বয়স যখন 40-এর কাছাকাছি তখন একটি ঘটনা ঘটেছিল। দাদি ওই সময় উনি কয়েকটা কাজ করতেন। সেটা হচ্ছে যে ওনার আর একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে রহিমা। তো এই রহিমা কি করতেন, বিভিন্ন মানুষদের বিভিন্ন যে সমস্যা থাকে, বিশেষ করে অসুখ বিসুখ, এই যে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা বা এই টাইপের আরও যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো উনি শুনতেন আর সেটা সমাধানের জন্য একটা কাজ করতেন। আর সেই কাজে দাদিও সহযোগী হতেন, দাদি নিজেও করতেন। সেটা হচ্ছে যে এই ধরনের রোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন, নেয়ার পর এটা সমাধানের জন্য শক্তিশালী কিছু জিনদেরকে ভোগ দিতেন। ওনারা জিন সাধনা করতেন না, কিন্তু জিনেদেরকে ভোগ দিতেন। এই ভোগ দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি ছিল। অনেকগুলো মোমবাতি, তারপর মাটির হাঁড়ির মধ্যে মিষ্টি, আর কিছু দোয়া দুরুদ আছে। এটা আসলে দোয়া দুরুদও বলা যাবে না, এটা এক ধরনের বিশেষ রিচুয়াল আর কি, সেটা পালন করতে হতো। এই জিনিসটা ওই যে রহিমা দাদি যিনি, উনিও করতেন। আবার যখন উনি কোনো কারণে পারতেন না, সবসময় একজন মহিলা মানুষ রাতের বেলা কোনো একটা জায়গায় গিয়ে এই জিনদেরকে ভোগ দিতে যাবেন, এটাও তো পসিবল হয় না, তখন দাদিকে দিতেন। অনেক সময় বাড়িতে গেস্ট আসতো, এক একজনের বাসায় তো এক এক ধরনের সমস্যা লেগেই থাকে। তো ওইভাবে নিজেরা মেনটেন করতেন আর কি। দাদি পারলে দাদি যেতেন, না পারলে ওই রহিমা দাদি যেতেন। এভাবে দুজন মিলেই এই কাজগুলো করতেন। এই কাজগুলো করার সময় ওনারা একটা বিশেষ জায়গায় যেতেন। ওনাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বিল রয়েছে, বেশ বড় বিল, সেটা এখন আছে। তো ওই বিলের একটা জায়গায় অনেক আগে থেকেই একটা বড় একটা গর্তের মতো ছিল, সেখানে একটা উঁচু ঢিবির মতো আছে আবার সাইডে। ওই উঁচু ঢিবির উপর বসে ওনারা নির্দিষ্ট রিচুয়ালটা করতেন। তখন পানির ভেতর থেকে নাকি কোনো একটা জিন উঠে আসতো। সে এসে ওই মিষ্টিগুলো নিত, কী জন্য আসে সেটা জিজ্ঞেস করতো, আর সেই সমাধানের পদ্ধতি সেটা বাতলে দিত, অথবা সেই জিনটা নিজেই সমাধান করে দিত। অনেক মানুষ ভালো হয়েছে। এই কাজগুলো এই যে রহিমা দাদি আর বিজয় ভাইয়ের দাদি, ওনার নাম হলো কমলা, এই কমলা দাদি,
এই দুজন মিলেই করতেন, সব কাজ পরামর্শ করেই করতেন আর কি। তো একজন মহিলা এরকম আসছে, তার প্রচণ্ড কোমরে ব্যথা, এমন কোমরে ব্যথা তার চলাই দায়। যখন এই কমলা দাদির কাছে আসছেন ওই মহিলা, তখন কমলা দি বলেছে ঠিক আছে, এটা সমাধান হবে, তুমি চলে যাও আর এই জিনিসগুলো এনে দাও। ওই মাটির হাঁড়ি, মিষ্টি আর অনেকগুলো মোমবাতি, 10-12টা না আরও বেশি। ওই মহিলা সেগুলো এনে দেয়। এরপর দাদি বলেন ঠিক আছে তুমি চলে যাও, বাকিটা আমি দেখব। গভীর রাতের বেলা দাদি একা একা চলে গিয়েছেন ওনার বাড়ি থেকে কিছুটা দূরে, সেই জায়গায়, বিলের সেই জায়গাটাতে যেখানে ঢিবির মতো আছে, সেখানে উনি বসে ওই রিচুয়ালটা করবেন। আর উনি যখন ওই বিষয়টা করবেন, এটা কিন্তু আবার ওই রহিমা দাদিকে বলে গিয়েছেন যে আমি তো আজকে একটা কাজে যাব। ওই রহিমা দাদিকে দিতে চেয়েছিলেন কাজটা, কিন্তু রহিমা দাদি বললেন যে ওনার বাড়িতে নাকি মেহমান এসেছে, উনি যেতে পারবেন না। এই কারণে দাদি সেখানে গেলেন। দাদি তো এর আগেও অনেকবার গিয়েছেন, কখনো কোনো সমস্যা হয়নি। এই কাজটা করতে করতে উনি জিন দেখলে আসলে আর ভয় পেতেন না, কারণ হচ্ছে উনি কিন্তু জিন সাধনা করতেন না, কিন্তু যেই পদ্ধতিতে এই কাজটি করতেন, এই পদ্ধতিতে জিনেরা এসে ভয় দেখাতো না, তারা ওই ভোগটা গ্রহণ করত আর ওই নির্দিষ্ট কাজটা করে দিত, এই এতটুকুই, আর কিছু না। তো দাদি তো গিয়েছেন, যাবার পর উনি যেখানে বসেছেন তার চতুর্দিকে মোমবাতি জ্বালিয়েছেন, আর সামনে মাটির হাঁড়িতে ওই মিষ্টিগুলো রেখে উনি ওনার মতো করে রিচুয়াল করা শুরু করেছেন। করছেন অনেকক্ষণ হয়ে যায়, কোনো সারা শব্দ আর নাই। এতক্ষণ কিন্তু কখনো হয় না, মানে লাগে না এত সময়, এই অল্প সময় 15-20 মিনিট ম্যাক্সিমাম লাগে, এর বাইরে কিন্তু লাগে না। এদিকে দাদি ঘন্টা পার করে ফেলছেন, কোনো সারা শব্দ নাই। এদিকে মোমবাতিগুলো আস্তে 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 তো ক্ষয় হয়ে যাচ্ছে। যদিও বা ওনার কাছে একাধিক মোমবাতি ছিল, কোনোটা যদি একদম ক্ষয় হয়ে যায় তাহলে সেই জায়গায় আর একটা রিপ্লেস করে দেবেন, কিন্তু কোনো মোমবাতি যেন একদম নিভে না যায়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর এমনিতেই তো বিলের ওই ফাঁকা জায়গায় বাতাস তো চতুর্দিক থেকে আসে, বাতাসে যদি নিভে যায় সেই বিষয়টা একরকম, কিন্তু একদম ক্ষয় হয়ে যেন নিভে না যায় এটা নিশ্চিত করতে হবে। বাতাসে নিভে গেলে ওটা আবার জ্বালাই দিতে হবে। দাদি এরকম করছেন, উনি ওনার মতো করে সেই রিচুয়ালগুলো করে যাচ্ছেন। আসে না মোমবাতি একদম শেষ দিকে যখন চলে আসে, আর হয়তোবা ম্যাক্সিমাম 10 মিনিট জ্বলতে পারে, ওই সময় হঠাৎ করে ওনার সামনে থাকা যে পানির যে একটা ডোবার মতো আছে, বেশ বড় সাইজের ডোবার মতো এটা ছিল, সবসময় সেখানে পানি থাকতো, ওই পানিতে ভয়ঙ্কর রকমের ঢেউ ওঠা শুরু হয়। এটা দেখে দাদি আসলে ওই সময় ভয় পান নাই, বেশ অবাকই হয়েছেন, কখনো তো এইভাবে আসে না, স্বাভাবিকভাবেই আসে, তখন একদম মানুষের বেশে আসে, মিষ্টি খায় চলে যায়, সমস্যার কথা শুনে, কার কি সমস্যা এটা শুনে চলে যায়, এরকম তো হয় না। তারপর উনি দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটে। এরপর উনি দেখেন ওই পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির বিশাল বিশাল 3টা বুনো শূকর ভেসে উঠেছে। জঙ্গলে যে ওয়াইল্ড হগ যেগুলো থাকে আর কি, বন্য শূকর, সেগুলোর কিন্তু দাঁত থাকে অনেক বড় বড়। তো এইরকম বন্য শূকর, কিন্তু সেগুলো সাইজে অনেক বড় বড়, অনেক বড়, আর চোখ দুটো মনে হচ্ছে ভয়ঙ্কর লাল টকটকে কয়লার মতো জ্বলছে। এই 3টা ছিল ওখানে, দাদির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করছে। শূকর যেভাবে গর্জন করে ওইভাবে গর্জন করছে। আর আমরা দেখি যে শূকর কিন্তু ওই যে মাটি খুঁড়ে ফেলে একদম, ওরা পুকুরের পাড়গুলো অর্থাৎ ওই ডোবার পাড়গুলো একদম খুঁড়ে সব তছনছ করে ফেলছে, একদম মাটি মনে হচ্ছে একদম লাঙল দিয়ে ফেলবে সব আশেপাশে যা আছে, এমন অবস্থা। আর আশেপাশের মাটিগুলো ঝুরঝুর করে ওই পানির মধ্যে পড়ে আসছে, মানে পড়ে যাচ্ছে আর কি, ক্রমাগত পড়ছে, কারণ ওরা মাটি আলগা করে ফেলছে, সেগুলো পড়ছে। তো এইভাবে ওরা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, কিন্তু দাদির একদম কাছাকাছি আসছে না। এরকম চললো মাত্র কয়েক মিনিট। এরপরেই হঠাৎ করে এই 3টা শূকর ভ্যানিশ হয়ে গেল। দাদি চিন্তা করলেন যাক এগুলা গেছে, ভালো হয়েছে, কিন্তু না, এরপরে আবার পানিতে ভয়ঙ্করভাবে আন্দোলন শুরু হলো।
এবার পানির ভিতর থেকে 3টা ভয়ঙ্কর আকৃতির বিশাল বড় বড় শেয়াল উঠে আসছে। এই শেয়ালগুলো ঠিক তার স্বরে, শেয়াল যেভাবে ডাকে ওইভাবে প্রচণ্ড শব্দ করে ডাকাডাকি করছে, এমন ডাক দিচ্ছে মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে। সেগুলো দাদিকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, কিন্তু মনে হচ্ছে একদম কাছে এসে থেমে যাচ্ছে। ওই মোমবাতির আলো যতটুকু যাচ্ছে ওইখান পর্যন্ত তারা আসছে, এরপর আর আসছে না। এরাও কিছুক্ষণ ডাকাডাকি করে ভ্যানিশ হয়ে গেল। দাদি কিন্তু এবার মারাত্মক ভয় পেয়েছেন, কারণ হচ্ছে দাদি এই জিনিসগুলো দেখে অভ্যস্ত নন। উনি স্বাভাবিক সুরত যেটা সেটা দেখে অভ্যস্ত, এটাতে উনি ভয় পান না, কিন্তু এরকম তো কখনো হয় নাই। আর এই কাজ উনি নতুন করছেন না, না হলেও 50-60 বার এটা করেছেন, কখনো এরকম হয় নাই। তাহলে এবার ওরা কেন আক্রমণাত্মক হলো এটা উনি বুঝতে পারছেন না। এখন ওদিকে মোমবাতি বেশ কয়েকটা একদম নিভু নিভু অবস্থায় চলে আসছে, তখন ওনার কাছে থাকা এক্সট্রা মোমবাতি কয়েকটা রিপ্লেস করে দিলেন। এদিকে মোমবাতি তো খুব বেশি আনা হয় না, কারণ উনি তো এর আগে যতবার করেছেন 10-15 মিনিটের মধ্যে হয়ে গেছে, কোনো মোমবাতি হয়তো বা অর্ধেকটাও শেষ হয় নাই, এর মধ্যেই সবসময় হয়ে গেছে। কখনো তো এই ধরনের সিচুয়েশন উনি পড়েন নাই। এরপর যেটা হয় সেটা হচ্ছে উনি দেখেন পুকুরের মধ্যে আবার পানি, এবার মনে হচ্ছে আরো ভয়ঙ্করভাবে আন্দোলিত হচ্ছে। এইবার পানির ভেতর থেকে ভয়ঙ্কর আকৃতির 3টা হাতি বের হয়েছে। এই হাতিগুলোর যে দাঁত, এই দাঁতগুলো মারাত্মক ভয়ঙ্কর। সেই প্রাগৈতিহাসিক কালের ম্যামথ যে লোমশ হাতিগুলো বরফ যুগে ছিল, মনে হচ্ছে সেই রকম হাতি, খুবই ভয়ঙ্কর। এই হাতিগুলো এমনভাবে গর্জন করতে করতে তার দিকে এগিয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি তাকে পিষে মেরে ফেলবে। এবার তো দাদি মারাত্মক ভয় পান, চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, না হলে তো এরকম হওয়ার কথা না। এমন সময় পেছন থেকে এই কমলা, এই কমলা বলে কে যেন ডাকতেছে। দাদি চমকে উঠে পেছন দিকে তাকিয়ে দেখেন, আরে এ তো তার বান্ধবী রহিমা। উনি তাকে দেখে চিনতে পারেন। তখন ওই রহিমা দাদি বলছেন, এই কমলা, তোর বাসায় গেছিলাম আমি, তোর এত দেরি হচ্ছে দেখে আমি চলে আসি, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ওদিকে এই যে এই হাতি বা এরকম কিছু যে সামনে আছে, এটা কিন্তু ওই রহিমা দাদি দেখেন নাই। তখন কমলা দাদি গিয়ে রহিমা দাদিকে জড়ায় ধরেন, বলতেছেন যে আরে তুই এমন সময় আসছিস, তুই না আসলে তো আজকে আমার প্রাণ বাঁচানোয় দায়ী হয়ে যেত, আমি তো বিশাল বিপদে পড়ে গেছিলাম, চল 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 তাড়াতাড়ি চল। ওখানে ওই সব কিছু রেখেই, ওই যে মিষ্টি ছিল, হাড়ি ছিল, এগুলো সব কিছু রেখেই দাদি এই রহিমা দাদির সাথে চলে আসেন। আসলে ওরা যে কেন এত আক্রমণাত্মক হয়েছিল এটা দাদি জানতে পারেন নাই। তবে এই ঘটনার পর দাদি কখনোই আর এই কাজ করেননি। এই কাজ ওই রহিমা দাদিও ছেড়ে দেন, কমলা দাদিও ছেড়ে দেন। বুঝতে পেরেছিলেন যে এই কাজটা ওনাদের জন্য আসলে ভালো হচ্ছে না, কেননা এটা করার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এটা সত্য, বিনিময়ে তো ওনারা কিছু উপঢৌকনও নিচ্ছেন, যে যার সাধ্য অনুযায়ী দেয়। হতে পারে যে জিনেরা এই বিষয়টা ভালোভাবে নেয়নি, এই জন্য তারা ক্ষিপ্ত হয়েছিল, এইবার আর তারা এই কাজগুলো করতে চায় নাই। আর ওনারা তো সাধনা করে এগুলোকে নিয়ে আসেন নাই, এগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডাকতেন, ওরা ওই ভোগ খেয়ে যেত, তারা ওই কাজটা করে দিত। এরপর দাদি আর এই কাজটা করেন নাই। যখন ওই যে মহিলাটা এসে তার কোমর ব্যথার কথা বললেন, দাদি এই ঘটনা শুনিয়ে দিয়েছিলেন যে আমি তো এরপর থেকে এত বছর আর কখনো এই কাজটা করি নাই, সুতরাং এগুলো এখন আর পারবো না, আমি এগুলো আর করি না। এই ঘটনাটা শুনেছিলেন বিজয় ভাই। আর দাদি উনি এতটা সাহসী একজন মানুষ। সাধারণত এই যে ভোগ দেয়া এই জিনিসগুলো কিন্তু পুরুষ সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই করে থাকেন, কিন্তু দাদি একজন নারী হয়েও এমন সাহসী ছিলেন, এটা আসলেই একটা ব্যতিক্রমী জিনিস আমি বলবো। বিজয় ভাই জানিয়েছেন যে দাদি কিন্তু এখনও জীবিত আছেন, মানে যেহেতু বয়স হয়ে গেছে, কিছুটা তো অসুস্থতা তার ভিতরে আসবেই, সেই ধরনের বার্ধক্যজনিত কিছু সমস্যা তার মধ্যে আছে। মাঝে নাকি ওনার একবার ক্যান্সার ধরা পড়েছিল, ডক্টর ওনাকে থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু দাদি সেটাতে রাজি হন নাই। দাদি বিশেষ এক ধরনের হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে দাদি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, তার শরীরে এখন কোনো ক্যান্সার নাই, একদম সুস্থ, অর্থাৎ ক্যান্সার থেকে উনি সুস্থ। দাদি এখনও বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলোতে অ্যাটেন্ড করেন,
এগুলো শুনতে তার খুব ভালো লাগে। আর বিজয় ভাই দাদির জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, কারণ আসলে এই ভোগ দেওয়ার এই ব্যাপারগুলো এগুলো তো আসলে ভালো কাজ না। তবে উনি যেহেতু ওই কাজ থেকে ফেরত এসেছেন, উনি এই আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতে খুব পছন্দ করেন। ধন্যবাদ জানাচ্ছি বিজয় ভাইকে। আমি চলে যাব শামীম চৌধুরীর পাঠানো ঘটনায়। এই ঘটনাটি ঘটেছিল 90-এর দশকে এবং শামীমদের নানা বাড়ি আর কি গ্রামে, ওই জায়গার একেবারেই এটা একটা বর্ডার সংলগ্ন এলাকা, সেখানে শামীমের নানা বাড়ি। এবং ওইটা বেশ তখন 90s বেশ ব্যাকওয়ার্ড এক্সিস্টেন্স ছিল, মানে সেখানে বিদ্যুৎ আসে নাই তখনও, এবং অনেক আমের গাছ ছিল, আমের বাগান বিশাল আর কি। এবং তার কাছাকাছি তার নানা বাড়িটা আবার খুব সুন্দর একটা কাঠের দোতলা বাড়ি ছিল। এবং তাদের বাগানের পরপরই এই বাড়ি থেকে তার মামা এবং নানার মানুষজন যারা ছিল তারা সবাই আম বাগান তারা রক্ষা করতো, মানে দেখাশোনা করতো। আর এভাবেই কেটে যাচ্ছিল তাদের জীবন। তো শামীমের ছোট মামা রাফি, সে এই মূল দায়িত্বে ছিল আর কি, এই বাগান দেখাশোনা করার এবং এটার টোটাল ব্যবস্থাপনা সব কিছুর দায়িত্ব তার ছিল। এটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়, এটা টেক কেয়ার কীভাবে করতে হয়, সব কিছু সেই করতো। তো তিনি পড়াশোনা করেছিলেন একটা পর্যায় পর্যন্ত। তার হায়ার এডুকেশন করার জন্য তাকে শহরে পাঠাতে চাইতেন শামীমের নানা, বাট তিনি যেতে চান নাই। তিনি যতটুকু পড়াশোনা ওইখানে করেছেন ততটুকু করেই তিনি ওখানে থাকতে চাইতেন। তো তার বাবা একসময় দেখলেন যে ছেলের যেহেতু আগ্রহ নাই, সে এই ব্যবসাপাতি বাগান এগুলো নিয়ে আছে, তা আর কি করব। তো ছেলে দেখা যেত যে সন্ধ্যার পরে বেরিয়ে যেত, তার এলাকার আরও কিছু বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতো, আড্ডা দিত, এবং আম বাগানের মধ্যে তাদের ওই একটা ঘরের মতো ছিল, সেখানেও বসে থাকতো। তো তার শামীমের নানা এক সময় চিন্তা করেন ছেলেকে বিয়ে শাদী দিয়ে সেটেল করে দিই, তাহলে আর তার এগুলো হবে না। তো তিনি যথারীতি এরকম খোঁজ নিলেন, এবং খোঁজ নিয়ে তাদের এলাকার আশপাশ থেকে কাছে দেখলেন, দেখে তার পরিচিত এক মানুষের খুব রূপবতী এক মেয়েকে ঠিক করলেন ছেলের জন্য। এবং শামীমের মামাও রাফিও ওই মেয়েকে যখন দেখলেন তিনি খুব পছন্দ করলেন, এবং তাদের বিয়ে হয়ে গেল যথাসময়। তো বিয়ে হওয়ার পরে শামীমের নানা চিন্তা করলেন যে তাদের পরিবার বড় হয়েছে, তার বড় মামা আছে, তার স্ত্রী আছে, এবং মানে মোটামুটি পরিবারে একটা বেশ মানুষ হয়ে গেছে। আর এই কাঠের বাসা যেটা দোতলায় বেশ ছোট, তো তার ওই বাগানের থেকে দূরেই মোটামুটি বাইরে আরও কাছে আরও বড় একটা বাড়ি ছিল তার। তো ওইটা খালি করে তিনি ওখানে চলে গেলেন। ছোট ছেলেকে বললেন যে তোকে এই বাড়িটাই দিলাম, এখানে থাক, তোর স্ত্রীকে নিয়ে থাক, তুই আর তোর স্ত্রী, আর তাদের যে কেয়ারটেকার আছে কেয়ারটেকার নিচতলায় থাকবে, তোরা থাকবি। আর এই তো, আর দুই বাসায় তো যাওয়া আসা হবেই, তোরাও যাবি, আমরা আসতেছি এখানে, খোঁজখবর নিচ্ছি, খাবার দাবার দিয়ে নিয়ে আসবো, মাঝে মাঝে তোর মা আসবে, তো আমাদের মধ্যে তো হবেই যোগাযোগ, খুব তো বেশি আর দূরে না, নিজেদেরই বাড়ি, সব অসুবিধা নাই, থাক। তো রাফি প্রথম দিকে একটু মন খারাপ করলো। পরে তার বাবা যখন তাকে বোঝালো যে বাবা পরিবার বড় হয়েছে, তোর বড় ভাইয়ের পুরো পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, আমরা আছি, ঘর কম, তুইও নিজের মতো প্রাইভেসি পাচ্ছিস না, তো থাক এখানে, অসুবিধা কি, এটা তো একদম ছোট বাসা, তো নিচতলায় থাকুক কেয়ারটেকার, তুই এখানে থাক, তুই যেহেতু দেখাশোনা করিস সব। তো রাফি মেনে নিল বাবার কথা, মন একটু খারাপ হলো, মেনে নিল, এবং যথারীতি আসলেই তার বাবার কথা মতো তাদের যাওয়া আসা হতো। সে যেত তাদের ওই বাসায়, তার বাসার মানুষজন এখানে আসতো, তার ভাই ভাবিও আসতো, যাই হোক তাদের মধ্যে একটা আনাগোনা হতো, মানে এই ব্যাপারটা সেটেল হয়ে গেল। তো কয়েকদিন যেটা এই রাফি কিছুটা এনজয় করা শুরু করলো তার প্রাইভেসি, কারণ দেখা যেত যে আগে যখন পরিবার বড় ছিল অনেক মানুষজন চলাফেরা করতো, তার কাছে একটু মনে হতো যে নতুন বিয়ে করছে, প্রাইভেসি ল্যাক করে, মানে তার ইচ্ছা করতো তাদের স্ত্রীকে নিয়ে বারান্দায় বসতে, দোতলার একটু গল্প করবে, এরকম সময় কাটাবে। তো সেটা দেখা যেত তখন হতো না আর কি, সে মানে মানুষজন এত থাকাতে এটা সম্ভব হতো না। এখন যেহেতু সেটা পাচ্ছে তার কাছে বেশ ভালো লাগা শুরু করলো। তো এর মাঝে রাফি একদিন শুনলো তার বন্ধুর কাছে যে একটা সিনেমা এসছে সিনেমা হলে, এবং তখনকার মানুষ কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো, এবং তাদের যেহেতু গ্রাম থেকে বেশ খানিকটা দূরে তাকে যেতে হবে সিনেমা দেখতে। ওইটা একটা কাইন্ড অফ লাইক মফস্বল শহরের মতো একটা জায়গা, যেখানে নাকি একটা সিনেমা হল আছে। তো সেখানে সিনেমা দেখতে গেলে সেখানে যেতে হবে, এবং সন্ধ্যার পরের যে শো সেটা দেখে যদি ব্যাক করতে হয় তাহলে রাত হয়ে যাবে। এই মানে 6টা-9টা যেটা তখনকার সময় চলতো, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটা হতো। আবার গ্রামে অনেক সময় 9টার পরও একটা শো হতো 12টা পর্যন্ত, এবং শহরেও আছে, এটা ছিল তখন 9টা-12টা শো। তো ওইটা তো দেখা সম্ভব না, 12টার পরে কে ব্যাক করবে। তো 6টা-9টার কথা মাথায় রেখেই রাফি প্ল্যান করলো যে সে যাবে সেখানে। তো তার মতো সে গুছায় নিছে সব কিছু। এখন সে যে যাবে কিভাবে যাবে, তো একবার প্ল্যান করলো যে তাদের ওখান থেকে ভ্যান গাড়ি চলে, ভ্যান গাড়িতে করে যায়, ভ্যান গাড়ি নিয়ে যাবে সেখানে। তো চিন্তা করলো 9টার সময় গিয়ে যদি ওখান থেকে ফেরার জন্য ভ্যান গাড়ি না পাই,
যেটা আসলেই না পাওয়ারই কথা, কারণ রাতের বেলা ওখানে ভ্যান গাড়ি হয়তো সিনেমা হলের বাইরে দু একটা থাকতে পারে, কিন্তু তারা এই গ্রামে আসতে রাজি হবে না। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার রাইড, ভ্যানে করে আসতে গেলে 2 ঘন্টার মতো লাগে তাদের ওখানে। একেবারে সেই আমবাগানের মধ্যে দিয়ে চিকন চিকন রাস্তা দিয়ে আসতে হয়। কোনো জায়গায় দেখা যাচ্ছে বিশাল ফাঁকা জায়গা, ক্ষেত, কোনো জায়গায় বিশাল একটা দিঘি এরকম পড়ে আছে, গাছপালা, মানে মানুষ ভয় পায়। আর রাতের বেলা তো ভ্যান চালক কেন আসবে একলা, তা আনলেও তাকে রেখে দিতে হবে বাসায়, তো ভ্যান পাবে না, সে জানে। তো কী করবে চিন্তা করতেছে। তো সে আবার তার মনের মধ্যে খুব মানে মানে বসে গেছে সিনেমা দেখতেই হবে। সিনেমা সে এর আগে অনেকবার দেখেছে, সে তখন বন্ধুদের সাথে যেত। তার খুব শখ ছিল যে সে বিয়ে করলে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাবে। তো খুব শখ, সে চিন্তা করতেছে, খুব টেনশনে পড়ে গেছে। পরে চিন্তা করলো যে আমার তো সাইকেল আছে, তার বড় ভাইয়ের সাইকেল ছিল বাসায়, তো একটা সাইকেল ছিল তখনকার সময়, ফিনিক্স সাইকেল। তো সে চিন্তা করলো যে আমি সাইকেল নিয়ে যাব। তো সাইকেল কীভাবে রাখবো, ওইখানে সে জানে যে সিনেমা হলের আশেপাশে কিছু দোকান আছে, কিছু জায়গাও আছে যেখানে রিক্সার গ্যারেজটা আছে। চিন্তা করছে যে ওখানে নিয়ে তালা মেরে রেখে বলে আসবো, তো ওখানে কিছু টাকা দিলে, বকশিশ দিলে ওরা রেখে দিবে। তো এই চিন্তা করে সে চিন্তা করলো আর কোনো চিন্তা নাই, সাইকেল নিয়ে যাব। তো যথারীতি সে তার মতো প্রিপারেশন নিয়ে নিল ওই দিন, এবং তার স্ত্রীকে আগে বলে রাখছিল যে আমরা সিনেমা দেখতে যাব, রেডি থেকো। স্ত্রীও খুব খুশি, তারও মনের মধ্যে বেশ একটা উৎফুল্ল লাগছে যে যাবে। তো যথারীতি তারা একেবারে বিকেলে বের হয়ে গেল, দুপুরের পরপর। দুপুরের পর যখন যাচ্ছে, খুব ভালো লাগছে, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে এবং সুন্দর বাতাস, অসাধারণ পরিবেশ, এগুলো গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালায় অসাধারণ লাগতেছে তাদের কাছে। তারা খুবই আনন্দ করতে করতে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় থেমে চা খেয়ে একসময় তারা পৌঁছায় গেল সেখানে, এবং সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তারা ঢুকে গেল। আর তার সাইকেল সে রাখার ব্যবস্থা করছিল, ওখানে একটা দোকান আছে কাছাকাছি, সেখানে সে আগেও গিয়ে ওইখানে চা খেয়েছে এবং তার সাথে পরিচয় আছে, সেই লোকের ওখানে সে লক করে রাখছিল সাইকেল। তো সিনেমা যখন শেষ হয়েছে রাত্রেবেলা, এসে সেই সাইকেল নিয়ে তখনও কিন্তু তার মধ্যে কোনো টেনশন নাই, সে সাইকেল খুলে লক করে তার স্ত্রীকে নিয়ে বের করছে। তার পেছনে যে ক্যারিয়ার যেটা শক্ত, সেখানে তার ওয়াইফকে সুন্দরভাবে বসাইতে পারে সে। তো বসায় রওনা দিছে, এবং আসতেছে তারা যখন নাকি সেই মফস্বল টাউন থেকে বের হয়ে গেল, একেবারে গ্রামের রাস্তায় ঢুকছে, তখন একটু অন্যরকম লাগতেছে। এবং সাইকেলের সামনে একটা ছোট্ট ডায়নামো লাইট আছে যেটা চাকার সাথে কানেক্ট করা, ওইটা ঘুরলে ওই চাকার সাথে ওইটা ঘুরে তখন ওই লাইটটা জ্বলে। তো মোটামুটি হালকা পাতলা দেখা যাচ্ছে, এবং ফ্ল্যাশ লাইটও নিয়ে আসছে সাথে করে। রাফির সাথে ফ্ল্যাশ লাইটও আছে, তার স্ত্রীর কাছেও ফ্ল্যাশ লাইট আছে তার পার্সের মধ্যে। তো আসছে, দুজন চলছে রাস্তা দিয়ে এবং গল্প করছে টুকিটাকি, রাস্তার মধ্যে ঝিঝি রাখতেছে, চাঁদ উঠছে, হালকা চাঁদের আলো, এবং এইটা আরেকটা রোমাঞ্চকর পরিবেশ। তো তাদের মনে আসলে এই সিনেমার চিন্তাই ঘুরছে, তারা সিনেমার কথা ভাবছে, নিজেরা গল্প করছে, রাফি মাঝে মাঝে গান গাইছে। তো এরকম আস্তে আস্তে যখন তারা বিভিন্ন আমবাগানের পাশে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো, তখন রাফির স্ত্রী বলল যে আমার কিছুটা ভয় লাগতেছে। তো বললো কেন ভয় লাগতেছে কেন? রাফি বলছে আমি আছি না, কিসের ভয়, চোর ডাকাত এগুলোর কোনো ভয় নেই, রাস্তা ফাঁকা, কোনো ব্যাপার না, আমি তো এখানকারই ছেলে। বলছে না না কেমন জানি লাগছে, কি বলে যে অনেক গল্প শুনি না, ভূতের গল্প শুনি কোথাও, আরে দূর এগুলো কিচ্ছু না, আমি আছি, কোনো ব্যাপার না। এগুলো বলতে বলতে রাফি সাইকেল চালাচ্ছে আসছে, কিন্তু রাফিরও কিন্তু কিছুটা ভয় লাগা শুরু করছে, কারণ রাতের বেলা এমন নির্জন হয়ে গেছে চারিপাশ, এই রাস্তাটা মানে 2 ঘন্টার মতো রাইড, মানে সাইকেল আর একটু কম লাগে, সাইকেল তারও ফাস্ট চলে, কিন্তু মানে এই রাস্তা কিন্তু নীরব নিথর, পুরো একেবারে গেছে, চারপাশে দেখা যাচ্ছে একদিক দিয়ে রাস্তা যাচ্ছে, মানে তার পাশে একটা বিশাল ক্ষেত, আর এই পাশে সামনে যে পুকুর, তার পাশে আবার গাছগাছালি, অনেক দূরে আবার মাঠ, মানে একদম বিস্তীর্ণ এলাকা। আর এটা হচ্ছে একদম মানে তাদের বাসা, তাদের গ্রামটা হচ্ছে বর্ডারের কাছাকাছি। যাই হোক, সাইকেল চালাচ্ছে, রাফিরও একটু ভয় লাগতেছে। তো এরকম করতে করতে এক জায়গায় এসে আসলো রাস্তার মধ্যে, তার তখন বেশ জল বিয়োগের একটা প্রেশার হয়েছে রাফির, প্রচণ্ড জল বিয়োগের প্রেশার। এখন সে প্যাডেল করে যাচ্ছে, তারপরও কিছু বলতেছে না। তো যেতে 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 সামনে দেখতেছে যে রাস্তাটা একেবারেই মানে 2 পাশে গাছগাছালিতে ছাওয়া, মানে এই পাশে একটা আমবাগান, এই পাশে একটা আমবাগান, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, গাছগাছালি একদম ভরা চারিপাশে, মানে পুরা অন্যরকম খা খা করতেছে, তার যে লাইটের আলো অল্প পড়তেছে, রাফির কাছে একটু ভয় লাগতেছে এই জায়গাটা। এবং সে পার্সোনালি সে শুনেছে যে এই পাশের কতগুলো আম বাগান আছে যেগুলোর সম্বন্ধে বদনাম আছে মানুষের, এখানকার মানুষরা রাতের বেলা লোহা নিয়ে ঘুরে ওইখানে, মানে তাদের সাথে কাঁচা লোহা রাখে তারা, ঢালাই লোহা, এটা তাদের ভয় ওই জায়গা সম্পর্কে। এবং তাদের ওখানে কথা প্রচলিত আছে লোহা ছাড়া আম বাগানে ঢোকা নিষেধ, রাতের বেলা কেউ ঢোকে না, এই ভয়ে মানুষ ওখানে চলেও না। তো রাফি জানে, রাফি এইসব ঘটনা শুনছে, অনেক ঘটনা শুনছে সে, যে হঠাৎ করে লম্বা হাত এসে পড়ছে এরকম, এগুলো যে লম্বা লম্বা পা, বাঁকানো পা, পেছন দিকে করা, এরকম পা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম ঘটনা সে অনেক শুনছে মানুষের কাছে। তো এগুলো আবার না মনে পড়া শুরু করলো রাফির। এখন তার স্ত্রীও দেখলো যে ওই জায়গায় ঢোকার পরে স্ত্রী তাকে চেপে ধরে রাখছে শক্ত করে, তার পেছনে প্যান্টের এই পাশে যে এগুলা লুপসগুলো শক্ত করে ধরে রাখছে তার স্ত্রী। তো রাফি বুঝলো যে স্ত্রী একটু ভয় পাচ্ছে। যাই হোক, সে প্যাডেল করে যাচ্ছে। তো এক সময় তার জলবিয়োগের প্রেশার এত আসলো যে সে আসলে আর পারতেছে না। তো সে এসে সাইকেলটা একপাশে সাইড করে ফেললো। তো তার ওয়াইফ ভয় পেয়ে গেল, কী হয়েছে, বলে আরে দাঁড়াও না, একটু নামো, আমার
খুব প্রেশার উঠছে, আমি মানে জল বিয়োগ করতেই হবে। তার স্ত্রী বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সাইকেলটা সে স্ট্যান্ডে রেখে বললো তুমি এখানে দাঁড়াও, সাইকেলের সাথে থাকো, কোনো চিন্তা করো না, এই যে আমি সামনে গাছের গোড়ায় বসতেছি, আসতেছি বলে সে দৌড়ে চলে গেল একটা গাছের গোড়ায়। সে দেখতেছে সাইকেল ওখানে আছে, এবং যেহেতু ডায়নামাল লাইট কিন্তু এখন আর জ্বলছে না, মানে অন্ধকার হয়ে আছে চারিপাশ, মানে চাঁদের আলো একটু পড়ছে ফাঁকা রাস্তায়, এটাতে যতটুকু দেখা যাচ্ছে, এবং সেই একটা নীরব রাতের আওয়াজ, ঝিঝি পোকা ডাকতেছে, রাতের যে শব্দটা। তো সে তার মতো বসে ওখানে কাজ সারলো। কাজ সেরে সে আস্তে করে উঠে আসতেছে, যখন সাইকেলের কাছে আসছে সে দেখে তার স্ত্রী নাই ওখানে। তো সে ভয় পেয়ে গেল যে কি স্ত্রী কই গেল। তো সে স্ত্রীর নাম ধরে ডাকলো কয়েকবার, দেখে যে স্ত্রী কোনো জবাব দিচ্ছে না। তো অনেকবার ডাকছে, তার স্ত্রীর নাম ছিল মেঘলা, এটা ছদ্মনাম, কিন্তু সে ডাকতেছে মেঘলা মেঘলা বলে ডাকতেছে, কোনো শব্দ না। কি করবে সে, মানে একটু ভয় পেয়ে গেল, মানে একদম মানে তার বুকের মধ্যে ধুকধুক ধুকধুক করতেছে। তখন সে হেঁটে একটু সামনে গেছে আর বলছে মেঘলা আমার সাথে দুষ্টুমি করো না, হ্যাঁ আমি কিন্তু টেনশন করতেছি তোমাকে নিয়ে, কি ব্যাপার, কি শুরু করছো তুমি। দেখে কোনো কথা নাই, মানে একদম নির্জনতা। তো সে আরও জোরে বলা শুরু করলো, স্ত্রীর নাম জোরে, একই সাথে তার ভয়, একই সাথে একটা কেমন জানি শূন্যতা, দুইটা কাজ করতেছে, জোরে জোরে ডাকতেছে সে তার মধ্যে, সে জোরে জোরে স্ত্রীর নাম ধরে ডাকতেছে এক সময়। তো একটু পরে সে খেয়াল করলো হাসির শব্দ আসলো গাছপালার মধ্যে থেকে, মানে একদম সে বাগানের মধ্যে ঢুকে গেছে কিন্তু হাসির শব্দ আসতেছে। সে তখন জোরে বলতেছে তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো তুমি, হ্যাঁ ফাইজলামি করো আমার সাথে, এরকম করতেছো কেন, আমরা কোন জায়গায় দাঁড়া আছি বাগানের মধ্যে, তুমি বুঝতেছো না। আবার হাসির শব্দ, এবার ডান থেকে আসতেছে, সে হাসি ধরে ধরে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, মানে তাকে মনে হচ্ছে একদম একটা পাজেলের মধ্যে ফেলেছে, একটা মানে একটা মরিচিকার মধ্যে সে পড়ে গেছে এখানে। তাকে বারবার এদিকে হাসতেছে ওদিকে হাসতেছে, মানে তার মধ্যে মানে একদম মাথা খারাপ হয়ে গেছে তার। সে ডানে যায় বামে যায়, হাসির শব্দ এদিক দিয়ে যায়, মানে আর কোনো শব্দ নাই। তো রাফির আসলে মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। তো এক সময় সে এরকম ফ্ল্যাশ লাইট বার করে ফ্ল্যাশ লাইট মারতেছে চারিপাশে। তো ফ্ল্যাশ লাইটে যা পড়ে আম গাছগুলো দেখা যায় নিচে চুন দিয়ে এরকম ঢাকা, এতটুকু রং করা, অতটুকুর মধ্যে লাইটটা রিফ্লেক্ট করে। তো তার কাছে মানে প্রচণ্ড রকমের মানে ভয় লাগা শুরু করলো, সে এখন দিশেহারা হয়ে গেছে। রাফির মনে হচ্ছে সে তার নিজের চুল টানে বসে বসে, এরকম একটা অবস্থা, ভয়ে এবং দিশেহারা হয়ে। হঠাৎ করে সে ফ্ল্যাশ লাইট মেরে দূরে একটা জায়গায় তার চোখ পড়লো, একটা আম গাছের মধ্যে নিচের দিকে ডালে মনে হচ্ছে একটা মাথা উল্টা করা, এরকম মানে মাথাটা উল্টা করে দিয়ে রাখছে, মনে হচ্ছে কেউ একটা মেয়ের মাথা, এবং চুলগুলা নিচের দিকে ঝুলে আছে। তো রাফির প্রচণ্ড ভয় লাগছে, তো উল্টা দৌড় দিত সে, ভয় মানে নিজের অবচেতন মনেই অটো রিফ্লেক্সে সে দৌড় দিত ওইখান থেকে। কিন্তু সে দৌড় না দিয়ে চিন্তা করলো এটা কে, তার স্ত্রী কিনা, তার বুকটা ধক করে উঠছে। সে আস্তে আস্তে দৌড়ায় ওইটা কাছাকাছি যাওয়া শুরু করলো। তো যখন সে কাছাকাছি চলে আসছে সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো, এবং আলোটা স্পষ্ট হচ্ছে। সে হঠাৎ করে দেখলো যে একটা মেয়ের মাথা, মানে গাছ ডালটা ভিড় মতো উঠে গেছে, ওদিক থেকে মাটির দিকে নামানো, মানে শরীরটা ডালের উপর দিয়ে রাখা, মাথাটা নিচু করে পিছন দিকে ফেলে রাখা, চুলগুলা মাটির ছুঁই ছুঁই করতেছে এরকম একটা অবস্থা, এবং চোখগুলো মনে উল্টে আছে চোখের মানে মনিটারের উপরের দিকে। ভয়ে তার আত্মা একেবারে উড়ে গেল। সে কি দেখলো, সে ভালো মতো ফ্ল্যাশ লাইট মেরে দেখে যে এইটা তার স্ত্রীর চেহারা সে চিনতেছে। ঠিক তার স্ত্রীর মাথাটা উল্টো হয়ে আছে, তার শরীরটা মনে হয় গাছের ডালের উপরে, ওইদিকে মানে বাঁকা একটা ডালের মধ্যে শরীরটা, অ্যাজ ইফ সে যদি ওই ডালের উপর শুয়ে এই ডালের এই পাশ থেকে মাথাটা বের করে নিচু করে দেয়, নিচের দিক ফেলে রাখে, মাটির দিকে তাকায় থাকে সেরকম, এবং তার চুলগুলো উল্টায় পড়ে আছে, তার মুখ দিয়ে মনে হচ্ছে ফেনা গড়াচ্ছে, এবং চোখগুলা উল্টায় রাখছে, চোখের মনি নাই। ভয়ে দৌড় দিয়ে গাছে গেছে রাফি, এবং সে মানে বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে সে স্ত্রীর হাত দুইটা এরকম উল্টা হয়ে ঝুলেছিল, হাত ধরলো, তো স্ত্রী ওই অবস্থায় হাসতেছে তাকে সাথে নিয়ে। তো সে ভয়ে মানে একদম মানে কোনো জোরে চিৎকার করতে করতে স্ত্রী হাত ধরে সে টেনে অনেক কষ্টে সে ডালের উপর থেকে নামা ফেললো স্ত্রীকে। তো দেখলো ডালের উপর থেকে নামার পরেই তার স্ত্রী মনোচোখ বন্ধ করে ফেললো আর বেহুশ হয়ে গেল। তো সে সাথে সাথে তার হাতের মধ্যে নিয়ে স্ত্রীকে কপালে হাত দিচ্ছে, নাম ধরে ডাকতেছে, হাতটা ঘষতেছে, দেখতেছে হাত ঠান্ডা, চেষ্টা করতেছে তাকে সেন্সে আনতে। বেশ কিছুক্ষণ ট্রাই করার পর স্ত্রী দেখলো চোখ মিলছে, এবং চোখগুলো মনে হচ্ছে সে বুঝতে পারছে যে তাকাচ্ছে, যে মনে হচ্ছে যে কেমন লালচে টাইপের লাগতেছে তার কাছে, যদিও এখানে আলো নাই খুব একটা, একেবারে চাঁদের আলো তো যতটুকু দেখা যাচ্ছে, চেহারাটা ম্লান লাগতেছে। তাই স্ত্রী বললো কি হয়েছে, আমি কোথায়? তখন সে বুঝলো স্ত্রী সেন্সে আসছে। সে বলে তুমি কোথায়, তুমি জানো না কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কিভাবে? তো স্ত্রী বলে না আমি তো কিছু জানি না। তখন বলে আচ্ছা তাড়াতাড়ি আসো। সে উঠাইলে স্ত্রীকে একদম তুলেই নিয়ে আসলো, নিজে উঁচা করে নিয়ে আসলো। এসে সেই গাছগাছালি থেকে খুঁজে পাচ্ছে না বেরোনোর রাস্তা, সে হালকা চাঁদের আলোতে কিচ্ছু বুঝতেছে না, মনে হচ্ছে মেইজের মতো সব। এর মাঝে সে কোনোভাবে দেখতে দেখতে বের হয়ে আসলো রাস্তায়, এসে দেখতেছে তার সাইকেলটা দূরে রাখা, সে কত দূর চলে আসছে।
তো সে স্ত্রীকে উঁচু করে ধরে ওই অবস্থা কোলে করে নিয়ে এসে চলে আসলো সাইকেলের কাছে, স্ত্রীকে বললো দাঁড়া করাইলো। যে স্ত্রী দাঁড়াইছে, কেমন মাথায় হাত দিয়ে আছে, মনে পড়ে যাবে। বলে তুমি ঠিক আছো, তুমি কি সাইকেলে চড়তে পারবা? তাহলে স্ত্রী বললো ঠিক আছে পারবো। তো বললো যে কি হয়েছে তোমার, তুমি কিভাবে গেছিলা, তুমি কোথায় গেছিলা, গাছের মধ্যে কেমনে গেছিলা, তুমি গাছে উঠলা কেমনে? তো স্ত্রী বলে আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নাই, আমি এখানে দাঁড়াচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো আমাকে কে একটা ডাক দিল, তারপর থেকে আমার কিচ্ছু মাথার মধ্যে নাই। তো ইসের কাছে খুব অন্যরকম লাগলো জিনিসটা। তো রাফি বললো যে তুমি কি পারবা সাইকেলে বসতে? তার স্ত্রী মাথা ধরে বলতেছে পারবো। তো রাফি তারপরে চিন্তা করলো যে এখানে দাঁড়ায় থেকে সময় নেওয়ার কিছু নাই। সে তার স্ত্রীকে বললো তুমি আমার সামনের এই রডের উপরে বসো, মানে সাইকেলের যে সামনের যে রডটা ওইটার উপরে বসো। তো তার স্ত্রী আস্তে করে সে সাইকেলে বসলো, তার স্ত্রী ওই সাইকেলের রডের উপর উঠে বসলো, সে তারপর চালানো শুরু করলো সাইকেল। তো ওরকম যাচ্ছে, কিছুক্ষণ পরে স্ত্রী বললো যে আমি ঠিক আছি, আমার এখানে বসতে অস্বস্তি হচ্ছে, তুমি আমাকে আবার পেছনে বসতে দাও। তো তারপর তার নামায় আবার তার স্ত্রীকে পিছনে বসালো এবং তারপরে চলতেছে। তো তার কাছে মনে হচ্ছে তার স্ত্রী স্বাভাবিক হয়ে গেছে, আর কোনো সমস্যা লাগতেছে না, সে চুপচাপ বসে আছে এবং মানে তার কোনো আর মানে এরকম টেনশন মনে হচ্ছে না বা স্ত্রী অসুস্থ। সে বারবার জিজ্ঞেস তুমি ঠিক আছে? স্ত্রী একেবারে 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 নর্মাল কণ্ঠে বলতেছে যে আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যাও, তুমি সামনে দিকে চালাও, সব কিছু ঠিক আছে। তো রাফির আসলে মাথা কাজ করতেছে না, সে আর সাধারণ মোড়ে ফিরতে পারতেছে না যে কী ব্যাপার। এর মধ্যে সে খেয়াল করলো তার স্ত্রী গুনগুন করে গান গাইছে, মানে গুনগুন করে গান গাচ্ছে, যে কোনো একটা গানের সুর ভাসতেছে, কোনো একটা পুরোনো আমলের বাংলা গানের সুর, এবং এইটা মানে তার স্ত্রী খুব সুন্দর করে ভাসতেছে গলায়, মানে মানে খুব সুন্দর, মনে হচ্ছে কোনো গায়িকা গান গাচ্ছে। তো রাফির কাছে অবাক লাগলো, সে তাকে বললো তুমি গান জানো? তো বলে হ্যাঁ জানবো না কেন, আমি অনেক গান জানি। বলে তার স্ত্রী চুপ করে গেল। রাফি হঠাৎ করে মনে হলো যে বাতাসের সাথে খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ তার নাকে লাগতেছে, এবং সেই ঘ্রাণটা অনেকটা রজনীগন্ধা, মানে একেবারে ডিপ এন্ডের যে ঘ্রাণটা আছে রজনীগন্ধা, সেরকম একটা ঘ্রাণ। তো রাফি হঠাৎ চিন্তা করলো এই রজনীগন্ধা কোত্থেকে আসছে, এখানে তো রজনীগন্ধার কোনো ক্ষেত নাই, প্ল্যান নাই, সে জানে ভালো মতন এখানে আম বাগান, তারপর এমনি ফসলের মাঠ, খোলা জায়গা, বড় বড় দিঘি পুকুর এগুলো আছে, এর মধ্যে এই ফুলের ঘ্রাণ কোত্থেকে আসবে? তো সে একটু পর খেয়াল করলো যে বাতাস এসে লাগলেই তাদের নিজেদের দিকে, তো তার কাছে মানে সেই ঘ্রাণটা পাচ্ছে। তখন তার চিন্তা হলো যে স্ত্রীর কাছ থেকে আসতেছে ঘ্রাণটা। অবাক হলো, সে তার স্ত্রীকে বললো তুমি কি কোনো পারফিউম মাখছো যেটাতে রজনীগন্ধার ঘ্রাণ? তার স্ত্রী হাসতেছে, কোনো উত্তর দিচ্ছে না, বলে হ্যাঁ পারফিউম মাখছি। তো তারা আস্তে আস্তে চালা একসময় বাড়িতে চলে আসলো, বাসায় এসে ঢুকলো। ঢোকার পর তার কাছে মানে রাফির কাছে একটু অন্যরকম লাগতেছে, সিনেমা দেখার যে একটা চার্ম ছিল সেটা চলে গেছে মাথায়, মাঝখানের ভীতিকর জিনিসটা সে চিন্তা করতেছে যে কী হয়েছিল বাগানে। তো দেখলো যে বাসায় ঢুকে স্ত্রী সুন্দর তার মতো চলে গেল, ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লো, তাকে বললো এসে শুইতে। তো রাফি চিন্তা করতেছে যে ওর মাথায় কি এগুলো আসতেছে না, কি হয়েছিল না প্রশ্ন রাস্তায়। তো রাফি আস্তে করে শুয়ে বললো যে কি তোমার কি মানে মনে নাই কি হয়েছিল ওখানে? তো বলে থাকবে না কেন, তুমি গেলা ওখানে জল বিয়োগ করলা, তারপর আমার জানি কি হয়েছিল, আমাকে ডাক দিল, তারপর আমার কিছু মনে নাই, মনে আছে তুমি আমাকে উঠাই নিয়ে আসলা ওখানে বাইরে, এবং আমার তখন কেমন জানি ঘুম আসতেছিল, মনে হচ্ছে আমি ঘুমায় যাই, তারপর আমার আর কোনো সমস্যা নেই, আমি তো নর্মাল হয়ে গেলাম। তখন রাফি বললো তুমি জানো কি হয়েছিল মাঝখানে? বলে না। বলে তোমাকে আমি গাছের উপর থেকে নামাইছি, তুমি গাছের উপর উঠছিলা কেমনে? বলে আমি তো কিছু জানি না, আমি গাছের উপর কীভাবে উঠলাম? তো রাফি একটু থতমত খেয়ে গেল, বললো তুমি কিছু জানো না? বলে না। রাফির মনে মধ্যে একটা খটকা লেগে থাকলো এবং সে রাতের বেলা ঠিক মতো ঘুমাইতেও পারলো না। সে দেখলো তার স্ত্রী সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে, এবং খুব অবাক হয়ে রাফি সে মানে খেয়াল করলো যে শেষ রাতের দিকে, মানে ফজরে আজান হওয়ার আগে তার বাসার ভেতরে এই জায়গাটা পুরোপুরি ডিপ একটা রজনীগন্ধার ঘ্রাণে ভরে গেল, তার ঘরের ভেতরটা মনে হচ্ছে কেউ মানে মানে বিশাল স্তূপকৃত রজনীগন্ধার কোনো ফুল, মানে ফুলের ইগুলো এখানে রেখে দিছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত বেশি রজনীগন্ধার ঘ্রাণ সেখানে। আবার যখন ফজরে আজান হলো তারপরে ঘ্রাণটা চলে গেল, ঘ্রাণটা নাই, মানে পুরো নর্মাল হয়ে গেল তার ঘর। তো খুব অবাক হয়েছে রাফি সকালের দিকে তার একটু ঘুম আসছে, এবং দিনের বেলা সে ঘুম থেকে উঠলো নর্মাল, সে তখন তার কাজকর্ম শুরু করলো, গেল এদিক ওদিক এই সেই। তো যাই হোক, সে কাজ করে যখন সন্ধ্যার পর বাসায় আসছে, বাসায় এসে তার আর ওই কালকের ঘটনা ঠিক মতো মনেও পড়তেছে না। তো যাই হোক, সে ঘরে গেছে এবং রাতের বেলা 7টা-8টার দিকে তাদের একটু পর তারা ঘুমায় যাবে, তারা একটু আর্লি ঘুমাইতো ওই সময়, 9টা 9:30 দিকে ঘুমায় যেত, কারণ ওখানে আসলে তেমন কিছু করার ছিল না তখনকার সময়, আসলে ওখানে ইলেকট্রিসিটিও ছিল না যে অন্য কিছু করার মতো। আর ওই সময় তো আসলে টেলিভিশন আর রেডিও ছাড়া তেমন কিছু ছিল না। এই টেলিভিশন তাদের ওখানে চলতো, মানে তার বাবার ওইখানে আছে, ব্যাটারি দিয়ে চালাইতে হতো, ব্যাটারি দিয়ে টেলিভিশন চলতো। আর একই সাথে ক্যাসেট প্লেয়ার যেটা তার বাসায় আছে, সেগুলোও ডি সাইজের ব্যাটারি দিয়ে চালাইতে হতো, প্রায় 6টার মতো ব্যাটারি লাগতো। তো এই কারণে ওইটার ইউসেজও খুব একটা বেশি হতো না। আর এমনি নর্মালি তাদের ওখানে চলতো হচ্ছে ল্যাম্প। তো সুতরাং কিছু করার নাই, বাসায় এসে সে তার মতো খাওয়া দাওয়া করে শুয়ে আছে, তার স্ত্রী একটু পরে আসছে, গল্প করে তারা ঘুমায় যাবে, এরকম একটা অবস্থা।
তো গল্প করতে করতে সে আবার জিজ্ঞেস করলো রাফি যে তোমার কি মনে আছে কালকে আমাদের এরকম হয়েছিল, তার মনে পড়লো ঘটনাটা। তার স্ত্রী বলে না, আমি তোমাকে বলছি না, তুমি একই প্রশ্ন বারবার কেন করো, আমার কিছু মনে নাই। তো রাফি চিন্তাগুলো থাকা, আর এটা যেহেতু সে আর ডিসকাস করে না, এটা নিয়ে আর চালায় লাভ নেই। শুয়ে পড়লো, একসময় ঘুমায় গেল রাফি। কতক্ষণ তারা ঘুমাইছে বলতে পারবে না, এবং তারা কিন্তু তাদের যে বাতি ছিল হারিকেন বন্ধ করে দিত রাতের বেলা, ওইটা জ্বালা রাখতো না, হামাকা ফিউল নষ্ট। তো কতক্ষণ বলতে পারবে না। রাফি এক সময় তার ঘুম ভাঙলো রাতের বেলা। ঘুম ভাঙার পর সে তাকায়, দেখতেছে মনে হচ্ছে তার পাশে তার স্ত্রী নাই। সে অবাক হলো, অবাক হয়ে সে তাকাইলো, তাকায় হাত দিয়ে বুঝলো যে আসলেই বিছানার মধ্যে তার স্ত্রী নাই। তো সে উঠলো, উঠে দেখতেছে জানালা দিয়ে রাতের আলো আসতেছে। রাতের আকাশের যে আলো, চাঁদ থাকে তো আকাশে, চাঁদ না থাকলেও মেঘের একটা আলো থাকে, সেই আলোটা হালকা আসে, রাতের আলো, সেটাতে জানলার পর্দার ফাঁক দিয়ে এসে ঘরটা হালকা আলোকিত করতেছে। তো সে দেখতেছে ঘরের মধ্যে কিন্তু কেউ নেই, ঘর ফাঁকা। তাদের এই বাসায় কিন্তু অ্যাটাচ বাথরুম না, তাদের বাথরুমে যেতে গেলে মানে এই ঘর থেকে বের হয়ে হেঁটে একেবারে পেছন দিকে যেতে হয়। তো সে চিন্তা করলো যে তার স্ত্রী কি বাথরুমে গেছে। তো সে তাকায় দেখলো, খেয়াল করে তার একটা ওয়েট ড্রপ ছিল, ওয়েট ড্রপের উপরে কিন্তু হারিকেনটা রাখা। তো হারিকেন তো নেয় নাই তার ওয়াইফ, তাহলে কি ফ্ল্যাশ লাইট নিয়ে গেছে। তো সে দ্রুত ওয়াট ড্রপের ড্রয়ারটা খুলে ফেললো, ড্রয়ার খুলে এসে ড্রয়ারে হাত দিয়ে দেখে ফ্ল্যাশ লাইট ওইখানেই আছে। তো ফ্ল্যাশ লাইট নিয়ে এসে ফ্ল্যাশ লাইট জ্বাললো, জ্বালার পর মনে হয় বেশ আলো হয়ে গেল ঘরটা। তো সে ঘরের যে পর্দাটা আছে টেনে একটু সরিয়ে দিল, যাতে ঘরের মধ্যে একটু আলো আসে, স্বাদের আলো। আর এখন তার হারিকেন জ্বালাতে ইচ্ছা করতেছে না। তো সে পর্দাটা একটু সরায়, সে লাইট মারতেছে এদিক ওদিক। তো মানে কোনো নাই, মানে ঘরের মধ্যে তো তার ওয়াইফ নাই। মানে সে দেখলো যে দরজাটা রুমের বাইরে যাওয়ার সেটা খোলা। তো সে আস্তে করে হেঁটে বের হয়ে গেল সেই তাদের করিডোর দিয়ে, মানে পেছন দিকে যাওয়ার জায়গায়। সে হাঁটতে হাঁটতে সে বাথরুমে চলে যাবে, তার আগেই তাই দেখলো যে তাদের বাসা থেকে নিচে নামার যে জায়গাটা, যে সিঁড়ির জায়গাটা, সেই দরজাটা খোলা। ওইটা কিন্তু রাতে বন্ধ করে দেয় তারা, মানে দোতলায় উঠে যে দরজা লাগাই দিতে হয় তাদের ঘরের, ফ্ল্যাটের মতো যেটা। তো তাদের বাসাটা এরকমই দোতলা বাড়ি। তো ওখানে যে দরজা লাগানো ছিল, দরজাটা খোলা। সে অবাক হয়ে গেল যে কে দরজা খুলছে কেমনে। ফ্ল্যাশ লাইটটা একবার সে মারলো পেছনের দিকে, বাথরুমের দরজার দিকে। তো বাথরুমের ভেতরে নিচ দিয়ে কোনো আলো আসতেছে না, বাথরুমের দরজার নিচে অন্ধকার। সে আস্তে করে সিঁড়িটার দরজা খোলা দেখে সে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো। সিঁড়ি দিয়ে যখন সে নামতেছে, কয়েক পা নেমে গেছে, তখন সে তার স্ত্রীর কণ্ঠ শুনতে পাচ্ছে, গান গাওয়ার শব্দ। মানে একেবারে সুন্দর কণ্ঠে তার স্ত্রী গান গাচ্ছে, একেবারে পুরনো একটা বাংলা গান। তো খুব অবাক লাগলো তার কাছে যে তার স্ত্রী এই রাতে কোথায় বাংলা গান গাচ্ছে রাস্তার মধ্যে, মানে পুরোনো আমলের গান গাচ্ছে। এটা কেমন কথা রাতের বেলা এরকম নেমে। তার কাছে অন্যরকম লাগা শুরু করলো, যে জিনিসটা বেশ ভয়ঙ্কর মনে হলো তার কাছে। এবং সেদিনকে যে ঘটনা ঘটলো আমবাগানে, সেটা তার মনে পড়লো যে সামথিং ইজ রিলেটেড টু দিস। সে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে এবং সে দেখতেছে তার স্ত্রী কণ্ঠ। তারপর সে হঠাৎ খেয়াল করলো তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে, যেখানে তাদের আমবাগানে ঢোকার জায়গা, তার পাশ দিয়ে তার স্ত্রী হাঁটছে এবং সেখান থেকে গানের শব্দটা আসতেছে। এবং সেই যেহেতু গভীর মানে রাত, সেই গানের শব্দটা আস্তে আস্তে ভেসে ভেসে তার কাছে আসতেছে। তো সে সরাসরি ফ্ল্যাশ লাইট মারলো তার স্ত্রীর দিকে, এবং তার স্ত্রীর চেহারার মতো ফ্ল্যাশ লাইটটা পড়লো। রাফির বুকটা ধপ করে উঠলো। ধপ করে ওঠার কারণ হচ্ছে যে সে দেখলো 1 সেকেন্ড লাইট যে পড়ছে তার স্ত্রীর চোখটা তার দিকে, সেই চোখটা একেবারেই কালো, কুচকুচে কালো, সেটাতে কোনো সাদা অংশ নাই, কুচকুচে কালো দুটো চোখ। তার স্ত্রী হঠাৎ করে তার দিকে ঘুরে তাকাইছে। রাফির বুকটা ধপ করে উঠছে, ভয় পেয়ে গেছে সে। ভয় পেয়ে সে থরথর করে কাঁপতেছে। সে চিন্তা করতেছে যাবে কি না ওইদিকে। এটা চিন্তা করতে করতে ডিসাইড করলো না, তাকে যেতেই হবে। তার স্ত্রী দাঁড়াই আছে। সে ফ্ল্যাশ লাইটটা জাস্ট একটু নিচের দিকে নামায় সে দ্রুত চলে গেল ওইদিকে। গিয়ে তার স্ত্রী তাকে দেখে বলছে, কি ব্যাপার, তুমি এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসতেছো কেন ওইদিকে? মানে তুমি, আমি বাইরে আসছি একটু বাতাস খেতে, আমার ভালো লাগতেছে না ঘরের মধ্যে বদ্ধ। তখন রাফি বলছে, চলো তুমি বাসায় চলো, এক্ষুনি বাসায় চলো। সে বলছে না, এমনভাবে না বলছে, সে নাটা প্রচণ্ড ভয়ঙ্কর রকমের ডিনাই, মানে সে যাবে না এরকম একটা অবস্থা। তো রাফি তার স্ত্রীর হাতটা চেপে ধরছে, তার হাতটা তার স্ত্রী ঝাড়া মেরে ছুটাই দিচ্ছে, বলছে না। এমনভাবে না বসে বেশ ভয়ঙ্কর। রাফি খেয়াল করে দেখতেছে এখন কিন্তু আলো আধারি, গাছের ছায়া আছে তার পেছনে, বড় বড় আম গাছের ছায়া, সেটাতে কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। তার কাছে এখনও মনে হচ্ছে মানুষের চেহারা যদি তাকিয়ে থাকে, চোখের সাদা অংশটা বোঝা যাওয়ার কথা, তার কাছে মনে হচ্ছে তার স্ত্রীর চোখের সাদা অংশটা নাই, পুরো অন্ধকার, দুটো ডিপ জায়গা। প্রচণ্ড রকমের ভয় পেয়েছে রাফি। তারপর দেখলো যে সে যখন নাকি ভয় পেয়েছে, তার স্ত্রী হেসে দিল। হেসে দিয়ে বলে, কি ভয় পাচ্ছ, চলো যাই বলে হাঁটা শুরু করলো এবং রাফির দিকে হাতটা বাড়ায় ধরলো। রাফি হাতটা ধরলো, ধরার পর দেখতেছে স্ত্রীর গায়ের টেম্পারেচার খুব কম, মানে ঠান্ডা হয়ে আছে হাতটা। তো রাফির কেমন যেন ভয় লাগা শুরু করলো। রাফি আস্তে আস্তে তার স্ত্রীকে নিয়ে আসতেছে, তার স্ত্রী হাসতেছে খিলখিল করে। রাফি বললো, কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন তার স্ত্রী বলতেছে, আমাকে কালকের মতো উঁচা করে নিয়ে চলো।
উঠাও, আমাকে কোলে করে নিয়ে যাও। সে বলছে না, তুমি আসো, তুমি হাঁটতে পারছো কেন, তোমাকে ওইভাবে নিব বলে রাফি হেঁটে যাচ্ছে। তো সিঁড়ির কাছে যখন আসলো তার স্ত্রী ধাপ করে, তার স্ত্রী পড়ে গেল এখানে একদম পাটাতনের মধ্যে। রাফি একটু অস্বস্তি ফিল করলো যে বারান্দার মধ্যে তার স্ত্রী পড়ে গেছে নিচতলায়, এবং এখানে নিচতলায় কিন্তু তাদের ওই কেয়ারটেকার থাকে। সে চিন্তা করলো যে যদি ওই কেয়ারটেকার এরকম দেখে কিছু একটা হচ্ছে, কি ব্যাপার। তো সে দেখলো যে একদম অচেতন তার স্ত্রী। তো সে তার সাথে সাথে কিছু করার নাই, দুই হাতে উঁচু করে ধরলো স্ত্রীকে এবং নিয়ে উঠতেছে সিঁড়ি দিয়ে। তো যখন সে সিঁড়িতে উঠতেছে 2, 3, 4, 5 পা এরকম উঠে গেছে, প্রায় দরজার কাছাকাছি চলে গেছে, তখন তার স্ত্রী হঠাৎ করে হাসি শুরু করলো। হাসছে, খুব হাসছে, খিলখিল করে, এবং হাসিটা রাফির মনে ভয় ধরায় দিল, প্রচণ্ড ভয় ধরায় দিল রাফিকে, যে কি ব্যাপার, আমি কি করতেছি। সে মনে হচ্ছিল একবার স্ত্রীকে নামায় দেয় সে কোল থেকে। তো যাই হোক, সে নিয়ে ঢুকলো যখন ঘরের মধ্যে, তখন সে ফাইন্ড আউট করলো পুরো ঘরটা মনে হচ্ছে রজনীগন্ধা দিয়ে কেউ ভরে দিছে। ঘরের ভেতরে ডিপ একটা স্মেল রজনীগন্ধার, এটা নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো একটা অবস্থা, এত ডিপ, কঠিন অবস্থা, মনে হচ্ছে একদম কাঁচা রজনীগন্ধা, বেশ ভালো রজনীগন্ধার ঘ্রাণ যে ছড়া যায় সেরকম। তার স্ত্রীকে নামায় দিল। স্ত্রী হেঁটে বললো, দেখছো, তুমি কিন্তু ঠিকই উঁচা করে আনলা আমাকে, বলে তার স্ত্রী বিছানায় শুয়ে পড়লো, এবং শুয়ে মনে হলো সাথে সাথে ঘুমায় গেল, এবং সারা ঘরের মধ্যে এরকম ডিপ রজনীগন্ধার স্মেল খেলা করতেছে। তো রাফি বেশ ভয় পাইছে, সে আসলে কোনো কিছু বুঝতে পারতেছে না। সে তার ফ্ল্যাশ লাইটটা রেখে আস্তে করে বিছানার পাশে বসলো। দরজাটা আগে লাগাই দিয়ে আসছিল সে, কিন্তু সে চিন্তা করতেছে এটা কী হলো, কি কোনোই না। তো একটু পর দেখলো তার স্ত্রী ঘুমের মধ্যে থেকে তাকে বলতেছে, বেশি চিন্তা করো না, শুয়ে পড়ো, ঘুমায় যাও, শুয়ে পড়ো। তো রাফি অনেকক্ষণ শুয়ে আছে, সে আর চিন্তা করে কিছু মিলাইতে পারতেছে না। এই রজনীগন্ধার স্মেলটা তার কাছে বিরক্ত লাগতেছে। তার মনে হচ্ছে যে এই গন্ধে থাকার চেতে একটা বাজে গন্ধ ভালো, এত বিরক্ত লাগতেছে তার কাছে, এই গন্ধটা সে সহ্য করতে পারতেছে না, রজনীগন্ধার গানটা। তো একেবারে যখন নাকি ভোর হয়ে গেল, হঠাৎ করে ফজরের আজান দিল। আজানের পরপরই দেখা গেল যে ওই ঘ্রাণটা আর নাই তার ঘর থেকে, একদম গন্ধটা পুরা ব্যানিশড হয়ে গেছে, ব্যানিশড, মনে হচ্ছে কেউ তাড়াই দিচ্ছে, এরকম একটা অবস্থা, অন্যরকম একটা অবস্থা। তো রাফি ভাবলো যে জিনিসটা তো ঠিক হচ্ছে না, কি ব্যাপার, আজকে এটার একটা ব্যবস্থা নিতে হবে, এটা নিশ্চয়ই প্যারানর্মাল কোনো ব্যাপার, আমাকে এটার একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তো রাফি বাসার থেকে দিনের বেলা বের হয়ে গেল, দেখলো তার স্ত্রী তখনও ঘুমাচ্ছে। তো গিয়ে সে ফার্স্টে তার বাবার সাথে আলাপ করলো যে আব্বা এই ব্যাপার। তো তার আব্বা বললো যে তুই আমার আগে বলবি না, বেটা বদমাইশ, তুই রাত্রেবেলা কেন গেছিস তোর বউরে নিয়ে এরকম ইসের মধ্যে সিনেমা দেখতে, আবার ওখান থেকে সাইকেল চালে আসছিস। তো আগে বললে আমি তোর ব্যবস্থা করে দিতাম, এখানে গরুর গাড়ি ছিল, সুন্দর করে চলে যেতি মাচানের মধ্যে বউরে নিয়ে, তোর কি তোমার আক্কেল জ্ঞান হবে না কখনো, অনেক কিছু তাকে বকা দেয় তার বাবা। তো তার বাবা বলে, যা আমি আসতেছি বাসায়। তো তখন তার বাবা তাকে পাঠাই দিয়ে তার বাবা অনেকক্ষণ পর আসলো, এসে তাকে এরকম হাত দিয়ে ইশারা করতেছে যে কথা বলতে না, বলতেছে হাত দিয়ে ইশারা করতে ডাকতেছে এদিকায়। তো সে গেল বাপের কাছে, বাপ বাসায় ঢুকেও নাই, মূল বাড়িতেও ঢুকে নাই, ওই বাড়ির মূল আঙিনায় ঢোকার আগে সেদিকে কথা আছে। তো রাফি হেঁটে যাচ্ছে বাপের সাথে, কী হচ্ছে, আপনি বাসায় আসেন না কেন, কী ব্যাপার, বলে না এটা অন্য কথা, আমি গেছিলাম মৌলানা সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে তোর বাসায় যেগুলো আলাপ করতে না, তোর বাসায় যে আলাপ করলে সমস্যা হবে, জেনে যাবে তোর স্ত্রীকে কোনো কিছু একটা ধরছে, খারাপ জিনিস আসর করছে। তো মৌলানা সাহেব বলছে যে তোকে নিয়ে যাইতে, তোর সাথে কথা বলবে, এবং উনি ওখান থেকে দেখে উনি ওনার মতো চেষ্টা করছে, এটা ওইভাবে হচ্ছে না এবং এটা ক্ষতি করবে পরবর্তীতে যদি তোর সাথে থাকে। তো বলছে কেন, মৌলানা সাহেব এসে দেখতে পারে না, বলে কি না, এটা তোরে মৌলানা সাহেবের কাছে নিয়ে যায়, উনি অন্যরকম মানুষ। তো রাফি যায় মৌলানা সাহেবের কাছে গিয়ে মৌলানা সাহেব তাকে দেখে রাফির দিকে তাকায়, একবারে দেখি বলে কি যে তোমার উপর তো নজর পড়ছে খারাপ জিনিসের। তো বলে বলে পরীর নজর পড়ছে তোমার উপর, তোমাকে পরী পছন্দ করছে, এখন বলো তো ঘটনা কী হয়েছিল। তো বলে আব্বা বলে নেই, বলছে তোমার বাবা, কিন্তু তোমার মুখ দিয়ে শুনতে চাই, তোমার বাবা তো নিজে এক্সপিরিয়েন্স করে নাই, সে তোমার থেকে শুনছেন, তুমি বলো আমাকে। তো রাফি তখন বর্ণনা করে, বলে একদম যা যা করছে সব বর্ণনা করবা। তো সব বলে। তো মৌলানা সাহেব তখন তাদের সামনে হঠাৎ করে সে চোখ বলে তোমরা বসে বসে, চোখ বন্ধ করে তিনি চলে যান তার মতো তিনি করতে থাকেন, তার যে নিয়ম সেই নিয়ম পালন করতে থাকেন, দোয়া পড়তেছেন। পড়তে কিছুক্ষণ পর তিনি মনে হলো যে তিনি অনেক অন্য একটা খেয়াল থেকে বের হয়ে আসলেন, এসে বললেন যে আমি ঘটনাটা পুরো বুঝছি, আমি এটা একটা কমিউনিকেট করছি, আমার এক এখানেই আছে ভক্ত জিন আছে, তার সাথে কমিউনিকেট করছি, যেটা হচ্ছে যে এই রাফির স্ত্রীকে পরী ধরছে, এবং এই রাফির স্ত্রীকে ধরার মূল কারণ হচ্ছে রাফি, যে ধরছে সে একটা মেয়ে জিন, পরী বলে যেটাকে, সে রাফিকে দেখে ফলো করতেছিল ওখান থেকে, এবং ফলো করতে করতে সে রাফির কাছে আসার জন্য তার স্ত্রীর মাধ্যমে আসছে। আমার জিন আমাকে বলছে ওই পরী ওই মেয়ের থেকে আলাদা হবে না, তার শরীরের সাথে সে নিজেকে জয়েন করে ফেলছে, এবং তার মূল এই কাজটা করার উদ্দেশ্য রাফিকে পাওয়া, রাফি তার স্ত্রীর সাথে যখনই থাকবে
মানে অন্যথায় সে তার ওই পরিশ্রাত সময় কাটাবে একইভাবে, মানে সে তার স্ত্রীকে ভালোবাসলে ওই পরিও সে ভালোবাসা পাবে, এরকম আর কি। তো এটা অন্যভাবে কিছু করতে হবে, সেটা আমি পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতিটা তখন হবে। তো তিনি রাফিকে ডেকে বলেন যে তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? যে কোনোভাবে ওই পরীর থেকে তোমার স্ত্রীকে কিছুক্ষণের জন্য আলাদা করতে হবে। এটা কোনো বুদ্ধি করে করতে হবে। তাদের বুদ্ধি কিন্তু মানুষের মতো না। আর যাই থাকুক, তারা অনেক রকমের জ্ঞানী হতে পারে, অনেক জ্ঞান তাদের থাকতে পারে, জ্ঞান বিজ্ঞানও জানতে পারে, তারা কোনো কিছুর উপরে শক্তি খাটাইতে পারে, এমনকি বিদ্যুতের উপর শক্তি খাটাইতে পারে, কিন্তু তাদের কিন্তু কিছু দিকে মানুষের মতো জ্ঞান নাই, সেটা নাই। তো সুতরাং তোমাকে এই বুদ্ধি বের করতে হবে। তুমি চিন্তা করো, কয়েক সেকেন্ডের জন্য তাকে সরাবা কেমনে তোমার স্ত্রীর কাছ থেকে, তোমার স্ত্রীর শরীর থেকে তাকে আলাদা হয়ে যেতে হবে। এবং সেই সময় তিনি একটা তাবিজ বের করে দেন। একটা তাবিজ বলতে একটা যে কোনো তাবিজ, বলে যে একটা একদম পাকা চামড়া দিয়ে মোড়ানো সেলাই করা, বলছে এটার ভিতরে কালাম লেখা আছে একটা তাবিজের ভিতরে, এবং সেটাকে সুন্দর করে সিল করা, মোম দিয়ে সিল করা, এবং ওই জিনিসটা চামড়া দিয়ে বাধাই করা। ভুলেও কিন্তু এই চামড়ার বাধাই খোলা যাবে না, ভুললে কিন্তু এটা অপবিত্র হলে কিন্তু একদম ক্ষতি হয়ে যাবে, আরও গুনাহ হবে। এটা থাকুক, এটা টেম্পোরারি একটা জিনিস, কিন্তু যখনই তোমার স্ত্রী থেকে সে আলাদা হবে তখন এটা তাকে পহরায় দিতে হবে তোমার, তাহলে সে আর তোমার স্ত্রীর কাছে আসতে পারবে না। আর ওই সময় তুমি আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পড়ে তুমি নিজেকে বন্ধ করবা, যাতে তোমাকেও যাতে সে কোনো ক্ষতি করতে না পারে। তো তখনও মৌলানা সাহেব বলেন যে এতটুকু করার পরে আমি আসবো এবং আমি এসে বাকিটা করব। তো ফার্স্টে এতটুকু করো, তুমি বুদ্ধি বের করো কীভাবে তুমি আলাদা করবা। তো তিনি বলেন যে, রাফি বলে আচ্ছা আমি দেখতেছি। বলে যে হ্যাঁ, তুমি মনে রাখবা, এই পরিচয় তোমার স্ত্রীর সাথে কানেক্টেড থাকে, তোমাদের কিন্তু অনেক ক্ষতি হবে, অনেক রকম ক্ষতি হবে তোমাদের, মনে রেখো, এটা তোমাকে আলাদা করতেই হবে। তো যাই হোক, রাফি এই ঘটনা শুনে চলে আসে মৌলানা সাহেবের কাছে। তার মনে একটু খারাপ, সে তাবিজটাকে লুকায় রাখে। তাকে বলে এই তাবিজ কিন্তু দেখানো যাবে না, তাবিজ জানি তোমার স্ত্রী কোনোভাবে না বুঝে, তো এমনভাবে রাখো যতক্ষণ এটা এই যে চামড়ার কেসের মধ্যে আছে, এবং তুমি কোথাও যদি ঢুকায় রাখো এটাকে সে বুঝবে না। এটা যখনই নাকি মানে তুমি বের করে তোমার স্ত্রী গলায় পরায় দিবা, তখনই সে বুঝতে পারবে যে তখন আর আসতে পারবে না সে কাছে। কিন্তু এখন আপাতত লুকায় রাখতে হবে, কারণ তোমার কাছে এই তাবিজ আছে জানলে কিন্তু তোমার স্ত্রীকে সে নিয়ে চলে যাবে কোথাও, তখন তুমি বুঝতে পারবে না। তো রাফি এই কারণে সে একটা কাগজ দিয়ে মোড়াইছিল আর কি, তাবিজটাকে ভালো মতো কাগজ দিয়ে মোড়ায় সে পকেটে ঢুকাইছিল, যাতে উপর থেকে বোঝা না যায় জিনিসটা। তো সে বাসায় চলে আসে বেশ টেন্সড, এবং বাসায় এসে মানে তার চেহারা, এবং সে মনে মনে চিন্তা করে যে আমি যে টেন্সড এটা বুঝতে দিলে আবার সমস্যা আছে। সে নিজেও, রাফি কিন্তু মোটামুটি বেশ বুদ্ধিমান মানুষ, যেহেতু সে এই ব্যবসা বাণিজ্য করে খায়, তার মাথায় বুদ্ধি আছে। তো সে চিন্তা করতেছে বাসায় এসে যে আমার এই টেন্সড অবস্থাটা বুঝতে দেওয়া যাবে না। বাসায় এসে দেখে যে তার স্ত্রী ঠিকই তাকে বলে যে তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত? বলে না না, এই কাজকর্ম করতেছে, এই ব্যবসার এই বাগানের অনেক সমস্যা হচ্ছে, এই কীটনাশক ঠিক মতো আসতেছে না, এই নিয়ে অনেক টেনশন। তো তার স্ত্রী বলে ওগুলো ঠিক আছে, সব ঠিক করে দিব, অসুবিধা নাই, আমার কাছ থেকে বুদ্ধি নিও, আমি তোমাকে বলে দিব, আমাকে বলবা কী হয়েছে। সে বলে তুমি আবার কোত্থেকে তো বুদ্ধিমান হয়েছে? বলে আমার থেকে তুমি জানো না, আমি অনেক এসব ব্যবসা বুঝি, এগুলো নিয়ে আমার বাবাও অনেক কিছু আমাকে শিখাইছে। তো সে আর কোনো কথা বলে না, কারণ এই ধরনের কথা তার স্ত্রী তাকে আগে বলতো না। সে অবাক হয়ে গেছে যে স্ত্রী এরকম কথা কেন বলতেছে। তো যাই হোক, তাকে খাবার দাবার দেয় তার স্ত্রী, এবং সে দেখে তার স্ত্রীর আচার আচরণ সব কিছু অন্যরকম, মানে যেরকম তার স্ত্রীকে সে দেখছে প্রথম কয়েকদিন সেরকম কিছুই না, মানে একটু অন্যরকম, এবং তার কাছে এটা ভালো লাগছে না, এই ধরনের আচরণগুলো তার পছন্দ না। তো সে চিন্তা করতে থাকে যে সে কী করবে, কীভাবে সে মানে বুদ্ধি চিন্তা করতে থাকে। তো তাকে মৌলানা সাহেব একটা কথা বলছেন যে একটা জিনিস কি, তুমি যা ভাববা কখনো মুখ দিয়ে বলবা না, তোমার চিন্তা ভাবনা কিন্তু ওই জিন পরি বুঝতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া মনের কথা কেউ জানে না, মনের কথাটা তুমি মনেই রাখবা। তো সে ভাবতেছে কি করবে, তারই তো বুদ্ধি বের করতে হবে। তো সে বিকেলের দিকে সে বলতে থাকে যে আমি খুব অসুস্থ ফিল করছি, তার স্ত্রীকে বলতেছে খুব খারাপ লাগতেছে, শরীর ব্যথা, হাত পা ব্যথা, মন মানে কেমন লাগতেছে এরকম বলতেছে, শরীর ম্যাচ ম্যাচ করতেছে, আমার শরীরটা খারাপ লাগছে, আমার মাঝে মাঝে এরকম অসুস্থ হই আমি কয়দিন পর পর। তো তার স্ত্রী বলে কয়দিন পর পর অসুস্থ হবে না? বলে যে হ্যাঁ, এরকম মানে 2 মাসে একবার আমার এরকম হয়, শরীর টরে ব্যথা করে, কি অসুখ আছে কে জানে, এটা তো দেখাই নাই। তো তার স্ত্রী বলছে তোমার চেক করা দরকার, ডাক্তার দেখানো দরকার। এই সেই। তো যাই হোক, সে এমন অসুস্থতার ভান করা শুরু করে, রাফি কিন্তু ভান করতেছে এগুলো, সে নড়তে পারতেছে না। তখন যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে সে তার স্ত্রীকে বলতেছে যে আমার খুব ক্ষুধা লাগছে, কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, মানে কিছু একটা টেস্ট মুখে লাগতে ইচ্ছা করতেছে। তার স্ত্রী বলে কি? বলে আমার ইচ্ছা করছে কাঁচা আম মাখায় খেতে, গাছে তো কাঁচা আম আছে, যদি পাইতাম গাছের কাঁচা আম। তার স্ত্রী বলে গাছের কাঁচা আম তুমি কিভাবে খাবা, এখন বাসায় তো নাই, কাউকে বলে আনার ব্যবস্থা করব, দাঁড়াও বলে আসি। তখন বলে না না, তুমি যেও না আমার পাশ থেকে, তুমি আমার পাশ থেকে যেও না, তুমি থাকো, তুমি প্লিজ থাকো, অসুবিধা নেই, আমার খারাপ লাগতেছে। তার স্ত্রী বলে যে না আমি না গেলে তো বললে কি, এখনও যদি কেয়ারটেকারকে বলিও হয়তো নিয়ে আসবে কোথার থেকে, তো তুমি খেতে পারলা, আমি বানাই দিলাম। বলে না না, তুমি যেও না প্লিজ। তো
তো তার স্ত্রী চুপ করে আসছে দেখতেছে। তো একটু পরে দেখলো যে সে তার স্ত্রী হাত ধরে রাখছে। তো তার স্ত্রী তার হাত ছাড়ানোর চেষ্টা করলো, সে বলে না না হাত ছেড়ো না, সে হাত জোর করে ধরেই রাখছে স্ত্রীর। তো একটু পরে স্ত্রী দেখলো সে যে তার হাত ধরে আছে, স্ত্রী আস্তে করে মানে পাশে শুয়ে কাইন্ড অফ লাইক ঘুমায় গেল, মানে হঠাৎ করে নেতায় পড়লো এবং সে দেখলো স্ত্রীর হাত নাড়া দিয়ে স্ত্রী মনে হচ্ছে বেঘরে ঘুমাচ্ছে, তার স্ত্রীর মধ্যে না এরকম লাগতেছে। তখন সে হঠাৎ করে খেয়াল করলো যে তার ঘরের পাশ থেকে মনে একটা ছায়া, বড় একটা ছায়ার মতো সরে গেল দিক দিয়ে, এবং মানে রাফির আসলে খুব ভয় লাগলো ছায়াটাকে দেখে। মানে সে বুঝতে পারলো তার স্ত্রীর ভেতর থেকে ওই জিনিসটা বের হয়ে গেছে। সে চুপচাপ স্ত্রীর ওখান থেকে উঠে গিয়ে বারান্দায় গেল, যে ছায়াটা দেখছে তার মনে চিন্তা হচ্ছে যে কি হলো, হঠাৎ করে সে যে প্ল্যানটা করছে সেরকম কিনা। তাকায় দেখে যে তার বাসার কাছে যে আম গাছটা ছিল, বড় একটা আম গাছ আছে পাশে, সেটা তো অনেক কাঁচা আম ঝুলেছিল। তখন সে তাকায় দেখে ওই আম গাছের একটা ডাল তার বাসার ছাদের উপরে, এবং ছাদের উপরে ওখানে কাঁচা আম ঝুলেছিল, ছাদের উপরে ঠিক একটা ছায়া, এবং ছায়াটা দেখে মনে হচ্ছে কোনো নারীর ছায়া, মানে একটা নারী যদি বসে থাকে ছায়া, মানে একটা উপরে এরকম ড্রেস পরা, এরকম ছায়ার মতো মনে হচ্ছে ডাল থেকে কিছু নিচ্ছে এরকম। তো সে যে দূর থেকে এটা দেখছে, আর সে মানে বুঝতে পারছে যে এটা বুঝে ফেলে তো সমস্যা, এটাই আমার সুযোগ। সে পট করে ঘরের মধ্যে ঢুকে সে যেই তাবিজটা বের করে কাগজে মোড়ায় রাখছিল তার ড্রয়ারের মধ্যে, সে ড্রয়ারের মধ্যে ঢুকে তাড়াতাড়ি তাবিজটা সে বের করে সে খুব দ্রুত গিয়ে তার ওয়াইফের গলার মধ্যে পরায় দেয়। সে পরায় দিয়েই দোয়া পড়া শুরু করে, আয়াতুল কুরসি পড়তেছে জোরে জোরে। একটু পরে তার ঘরের দরজার মধ্যে সে কিন্তু দরজা লাগাই দিছিল, তার ঘরের দরজা আটকাইছে, থাম করে মনে কেউ লাথি মারতেছে ঘরের মধ্যে দরজায়। আর সে শুনতেছে কে জানি ফুঁসতেছে বাইরে, এবং তাকে বলতেছে নারী কণ্ঠ একটা, এবং এই বিষয়ে অবাক, তার সবচেয়ে ভয় লাগছে যেটা যে সে শুনতেছে একটা নারী কণ্ঠ, মানে অশরীরী নারী কণ্ঠ, মানে একটা কেউ নাই কিন্তু কথা বলতেছে বাইরের থেকে, দরজার জানলার বাইরের থেকে, রাফি আমার সাথে চালাকি করলি তোরে শেষ করে দিব, তোরে গলা টিপে মেরে ফেলবো রাফি। সে ভয়ে জোরে জোরে পড়ছে আয়াতুল কুরসি। কিছুক্ষণ পরে দেখলো যে এগুলা বন্ধ হয়ে গেল, মানে ঘরে তো ঢুকতে পারেনি, আয়াতুল কুরসি পড়ছে জোরে, এবং সে তার ওয়াইফের গলার মধ্যে তাই তার ওয়াইফ ঘুমাচ্ছে সুন্দর। এবং ওই দিন সে দেখতেছে যে তার ওয়াইফ একদম বেঘরে ঘুমাচ্ছে, তো সেও সারা রাত বিড়বিড় করে শুধু আয়াতুল কুরসি পড়তেছে, একটু পরপর সে সূরা ইখলাস পড়তেছে, সূরা নাস ফালাক পড়তেছে, এবং তার মধ্যে মানে সে ভয়ে ওখানে শুয়ে দিয়েছে, এবং সে নড়তেছে না খাটের থেকে। তো ভোরের দিকে দেখলো তার স্ত্রী একটু স্বাভাবিকভাবেই যেভাবে নড়াচড়া করতো সেরকম, এবং একসময় আজান দিল, ফজরের আজান, একটু পরে তার স্ত্রীর ঘুম ভাঙলো। ঘুমে খুব স্বাভাবিকভাবে তারা জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, তুমি এরকম শুয়ে আসো, আমার হঠাৎ কেমন লাগতেছে আমার কাছে, আমরা কখন শুইলাম, আমার কিচ্ছু মনে নাই। বলে তোমার কিছু মনে নাই? বলে না। তোমার কি মনে আছে? স্ত্রীকে বলতেছে। বলে আমার মনে আছে যে আমরা সিনেমা দেখতে গেছি, এরপর আমরা আসতেছিলাম, আমার কে যেন ডাকলো সাইকেলের পাশ থেকে, এরপর আমার কিচ্ছু মনে নাই। তার স্ত্রী বলছে সত্যি? তো বলছে হ্যাঁ। তো সে তার স্ত্রীর চোখ দেখে বুঝলো যে স্ত্রী সত্যি কথা বলতেছে, এবং তার স্ত্রী অবাক হয়ে গেছে। সে তার স্ত্রীকে ধরে বসে বলতেছে যে এর মাঝখানে কয়টা দিন চলে গেছে জানো? তার স্ত্রী বলছে কয়টা দিন? বলে অনেকগুলো দিন চলে গেছে। তোমার কিচ্ছু মনে নাই? সত্যি? বলে না, কিচ্ছু মনে নেই আমার। বলে কিছু না? বলে ভাষা কিছু স্বপ্নের মতো আসে স্মৃতি, যে তোমার সাথে কথা বলতেছি কিছু, এই বাট আমার কিছু মনে নাই। তো তখন বলে ঠিক আছে তুমি বসো, কোনো অসুবিধা নেই। স্ত্রীর বাসায় বসে সে নিজের মতো, মানে সে আর ওখান থেকে উঠেই না, সে বসে আছে, সে ওখান থেকে গলা চড়ায় ডাকতেছে। দরজাটা খুলে ওখান থেকে রাফি নিচের যে কেয়ারটেকারের নাম ধরে গলা চড়াতে, কেয়ারটেকার বেরোলে একটু পরে বললো যে এক্ষুনি আমার বাবাকে খবর দাও, বলো যে মৌলানা সাহেব কানতে। তো গেল, সেই চলে গেল কেয়ারটেকার। তারপর অনেকক্ষণ পর মৌলানা সাহেব আসলেন, এসে বাসায় ঢুকলেন। ঢোকার সাথে সাথে তিনি দোয়া পড়তে ঢুকছেন। তিনি ওই দিনই ওইখানে বসে বাড়িটাকে বন্ধ করলেন, করে একটা রুকাইয়া করলেন ঘরের মধ্যে। রুকাইয়া করে মানে তিনি মেক শিওর করলেন তার সাথে যে তার যে জিন ছিল তার সাথে ওই পরীর সাথে কমিউনিকেট করে। পরী নাকি বলছে যে আমি ওকে ছাড়বো না, আমি ওকে তো মানে শেষ করবো, রাফিকে এবং আমার সাথে চালাকি করছে তাকে শেষ করবো, তার স্ত্রীকেও শেষ করে দেবো, তার স্ত্রীকে আগে শেষ করবো, আর মেক শিওর করবো যে তার যাতে কোনো বংশ না থাকে এখানে। তো যাই হোক, মৌলানা সাহেব অনেক কষ্টে তাকে ঝাড়লেন, ঝেড়েটারি করলেন, বাসা বন্ধ করলেন। করে রাফির বাবাকে বললেন ছেলেকে এখানে রাখেন না, এই বাসায় থাকলে বিপদে পড়বে, দূরে কোথায় পাঠায় দেন যেভাবে পারেন। তো তখন রাফির বাবা বললেন যে আপাতত আমি ঘর বন্ধ করে দিচ্ছি, আপনার স্ত্রীকে ওই তাবিজটা কিছুদিন ব্যবহার করতে হবে, যদি আমি তাবিজ দিই না, তাবিজ আমি পছন্দ করি না, বাট এখানে এখন এটা ছাড়া উপায় নেই। তো তার রাফির বাবা তারপর তার ছেলের সাথে কথা বলেন, মৌলানা সাহেবকে অনেক ধন্যবাদ দিলেন, দিয়ে
পরবর্তীতে তাদেরকে খুব দ্রুতই তার বাবা ইসে পাঠা দেন, মানে নিজেরা চলে আসেন এই বাসায় কয়েকদিন থাকার জন্য। পরবর্তীতে তারা ঢাকায় পাঠা দেন এবং ঢাকার থেকে পরবর্তীতে তাকে বিদেশ পাঠা দেন রাফিকে। রাফি তার স্ত্রী সহ তখন বিদেশে চলে যায় পড়াশোনা করতে যায় এবং সেখানে গিয়ে তার স্ত্রী সহ সেটেল হয়ে যায় এবং পরবর্তীতে বিদেশে চলে গেছে এবং রাফির এরপরে আর কোনো সমস্যা হয় নাই, রাফির স্ত্রীরও সমস্যা হয় না এবং তারা ভালো আছে, তারা বিদেশে আছে, অস্ট্রেলিয়া আছে, তারা খুব ভালো আছে, তাদের কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল শামীম চৌধুরীর পাঠানো ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মুন্না নীল। ওনার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন্দ গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া। 2016 সালের শেষ দিকে, ডিসেম্বর মাসের দিকে ওনার বাবা চাকরির সুবাদে চলে আসেন গাজীপুরে। পরিবার নিয়ে উনি গাজীপুরে শিফট হন। তবে সেখানে এই মুন্না ভাইয়ের লেখাপড়াতে ব্যাঘাত হতে পারে এই চিন্তা করে তাকে পাঠিয়ে দেওয়া হয় নীলফামারীতে তার নানার বাড়িতে। তো দাদার বাড়ি কিশোরগঞ্জ উপজেলায় হলেও নীলফামারী সদর উপজেলাতেই কিন্তু তার নানার বাড়ি ছিল। নানার বাড়িতে থেকে লেখাপড়া করবেন এমনটাই সিদ্ধান্ত হয়। উনি 2017 সালের শুরুর দিকে লোকাল একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস 3-তে ভর্তি হন। সেখানে উনি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেন। 2020 সালে ক্লাস 6-এ নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে উনি ভর্তি হন। নানার বাড়ি থেকে এই স্কুলের দূরত্ব 10 থেকে 12 কিলোমিটার। প্রতিদিন আসা যাওয়া করা ক্লাস 6-এর একটা বাচ্চা ছেলের জন্য নিঃসন্দেহে অনেক কঠিন ব্যাপার। আর ওনার যে স্কুল, সেই স্কুলে কিন্তু হোস্টেলও ছিল। স্কুলটা প্রতিষ্ঠিত হয় অনেক আগে, ব্রিটিশ পিরিয়ডে, কিন্তু এই যে হোস্টেলটা প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। 4 তলা বিশিষ্ট একটা হোস্টেল। ওই হোস্টেলের সবাই সিট পেত না, শুধু যাদের বাড়ি দূরে তাদেরকেই সেখানে অ্যালাউ করা হতো। তো ওনার যেই রুম, এই রুমটা ছিল 3 তলাতে। 3য় তলার 2 নাম্বার রুমে ওনাকে থাকতে দেওয়া হয়। লেখাপড়া চলছে, সব কিছুই ঠিকঠাক, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। এভাবে কিন্তু উনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ উঠেছেন। আর ঘটনাটি ঘটে মূলত 2025 সালের 18ই রমজানে। সেখান থেকেই শুরু, অর্থাৎ এই 2025 সালের রমজান মাসের ঘটনা এটা। উনি কিন্তু ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ব্যাপক একটা নেশা তৈরি করেছিলেন, আগ্রহের একটা জায়গা তৈরি করেছিলেন। খেলতে পারতেনও ভালো, তবে উনি মূলত উইকেট কিপারের দায়িত্বে থাকতেন। পিছনে এই যে বল কিপিং করে যারা, তো এই কাজটা উনি করতেন। দেখা যেত যে বল যদি পেছন দিকে চলে যেত, এটা নিয়ে আসার দায়িত্বটা ওনার উপরেই পড়তো। বিভিন্ন সময় তো খেলাধুলা করেছেন, এক একজন এক এক রকমভাবে বলটা ব্যাট দিয়ে হিট করে, এক এক জায়গায় যায়, ফিল্ডাররা নিয়ে আসে। ওনাকে কিন্তু সেভাবে যেতে হতো না। হ্যাঁ, যেতে হতো, মাঝে মাঝে যেতে হতো। এই যে এতদিন ধরে খেলছেন, তেমন কোনো সমস্যা কিন্তু হয়নি। তো ওনাদের যে হোস্টেলটা, এই হোস্টেল পেছন সাইডে আসলে কেউ যেতে চাইতো না। নর্মালি কারো যাওয়ার প্রয়োজনও হতো না। পেছনটা বেশ জঙ্গল টাইপের আর কি, ওখানে কেউ যেতেও না, প্রয়োজনও হতো না। উনি কিন্তু কখনোই এই এত বছরে পেছন দিকটাতে যান নাই। তবে ওনার যে রুমটা ছিল, এই রুমে ওনার যেই বিছানাটা ছিল, এটা উত্তর দক্ষিণ বরাবর ছিল। রুমের যেই জানালা, এটা কাচের ছিল, সেখান দিয়ে কিন্তু ওই জঙ্গলটা দেখা যেত। রাত্রেবেলা তো হরহামেশাই নজর পড়তই। জানালাটা খোলাও রাখতেন গরমকালে বাতাস আসার জন্য, কিন্তু কখনো কিন্তু কোনো প্যারানর্মাল সমস্যা ওনার সাথে হয়নি। এখন ওই সময় যখন খেলছিলেন, তখন হয় কি, যিনি ব্যাটসম্যান ছিলেন উনি আসলে বেশ কবজিতে জোরওয়ালা মানুষই ছিলেন বলতে হবে। এমনভাবে বলটা হিট করেছেন, ওই বলটা 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়ে। এরকম কিন্তু কখনো হয়নি। সাধারণত যত জোরেই আঘাত করা হোক, 4 তলার উপর দিয়ে পেছনে গিয়ে পড়বে, এমনটা ইতোপূর্বে হয়নি। এখন সবার তো আর একরকম
শক্তি থাকবে, বিষয়টা এরকম না, হয়তো সে পেরেছে। আর এটাও অস্বাভাবিকও কিছু না, যেহেতু বলটা পেছন দিকে চলেই গেছে, বলটা তো আনতে হবে। ওনারা কিন্তু রমজান মাসে আসরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ খেলতেন, এরপর ইফতার করার জন্য চলে আসতেন। প্রতিদিনই তো খেলতেন, তার রমজান মাসে ওভাবেই ওনারা খেলতেন, ওভাবে মেনটেন করতেন সময়টা। এই সাইডটা ছিল ওনার পেছন দিকে, এই জন্য সবাই বলছে যে এই মুন্না যা বল নিয়ে, বল নিয়ে। আর মুন্না ভাই তো বল আনতে যেতে চান না, কেননা ওই জায়গাটা আসলে মানুষ শূন্য, তো কেউ যেত না, জঙ্গলের মতো। উনি বললেন যে আমি একা একা যাবো না, আমার সাথে লোক লাগবে। কেউ আর যেতে চায় না, বলে না তোকেই আনতে হবে, উনিও যেতে চান না। এইভাবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর উনি চিন্তা করলেন ধুর যাই তো, কি হবে, নিয়ে আসি। বলটা উনি আনার জন্য ওই দিকটাতে গিয়েছেন। তখন তো সন্ধ্যা লাগে না, ইফতারের আরও বেশ কিছুক্ষণ আগে, মানে আসরের ঠিক পরপর। আলো তখন বেশ ভালোই ছিল, উনি অনায়াসেই বলটা খুঁজেও পেয়ে যান। উনি যখন বলটা হাত দিয়ে উঁচু করেছেন, তখনই মনে হলো ওনার শরীরটা কেন যেন একটু ভার হয়ে গেল, শরীরটা মনে হচ্ছে কেঁপে উঠল হঠাৎ করে। ওনার কাছে মনে হলো উনি এমন একটা জায়গায় আছেন, এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা কবরস্থানের মতো, উঁচু উঁচু জায়গা মনে হচ্ছে আশেপাশে রয়েছে। আসলে বিষয়টা তো এরকম না, এই জায়গা তো উনি জানালা দিয়ে সবসময় দেখেন। হঠাৎ করে ওনার কাছে এমনটা মনে হয়, উনি দ্রুত ওখান থেকে চলে আসেন, আবার খেলা শুরু করেন। কিছু সময় খেলার পর ওনারা ইফতার করার জন্য আবার হোস্টেলে চলে যান। ইফতার করেন, মাগরিবের নামাজ পড়েন, এরপরে কিছুক্ষণ লেখাপড়া করেন, আবার এশার নামাজ, তারাবি এটার জন্য চলে যান। তো সব কিছু শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছেন। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে, বলতে সাহরি করতে হবে, এই জন্য ওনারা মোটামুটি তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার রুমে কিন্তু মাত্র একজন ছিল, ওনাদের ওই রুমটাতে 3 জন ছিল, সবসময় 3 জন থাকতো, তবে একজন ওই সময় অনুপস্থিত ছিল, তার নাম হচ্ছে রিশাদ, যে 9ম শ্রেণীতে পড়তো। আর ওনাদের ব্যাচে একজন পড়তো, তার নাম হচ্ছে আবু বকর। এই আবু বকরটা ছিল, রিশাদ বাড়িতে চলে গিয়েছিল। এই আবু বকর কিন্তু তখন ঘুমাচ্ছিল, মুন্না ভাইও ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে মুন্না ভাই চোখ খোলেন, কেন জানি ওনার ঘুম ভেঙে যায়। উনি হালকা হালকা একটু ঘুমে আসছিলেন, সেটাও চলে যায়, ওই ভাবটা, তন্দ্রাচ্ছন্ন ভাবটা চলে যায়। উনি চোখ খুলে দেখতে পান যে একটা নারী অবয়বের মতো কিছু একটা, চুল মনে হচ্ছে বাতাসে ভাসছে, চোখ দুটো দেখা যাচ্ছে, বড় বড় চোখ। ওই জিনিসটা কি করলো, সোজা বাতাসে ভেসে এসে ওনার 2 হাত চেপে ধরলো। হাত চেপে ধরে ওনার ঘাড়ে এমন একটা কামড় বসালো, প্রচণ্ড যন্ত্রণা ওনার হচ্ছিল, যন্ত্রণায় কুকড়ে উঠলেন, উনি চিৎকার দিয়ে উঠলেন। এই চিৎকারে ওনার পাশে যেই আর একটা বেড রয়েছে আবু বকর, তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায় যে ঘটনা কি হলো। তখন কিন্তু এই মুন্না ভাই তাকিয়েই ছিলেন, এমনটা না যে উনি ঘুমাচ্ছিলেন, ঘুমের ভেতরে উনি দুঃস্বপ্ন দেখেছেন, বিষয়টা এরকম না। তখন এই আবু বকর দিকে, আরে মুন্না ভাই কী হয়েছে? উনি বলেন যে না, মনে হয় দুঃস্বপ্ন দেখছি নাকি, কেমন কি মনে হইলো। আবার লাইট বন্ধ করে 2 জন শুয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার কাছে মনে হয় ওনার পাশে কেউ শুয়ে আছে, একই বেডে, আর নিঃশ্বাস ছাড়ছে, গরম নিঃশ্বাস ওনার ঘাড়ে এসে পড়ছে। উনি তাকানোর সাহস করছেন না, সাহস করে কি মনে করে একটা সময় তাকাতে বাধ্য হলেন। কোনো এক অজানা আকর্ষণে উনি তাকিয়ে ফেলেন। তাকিয়ে এবারও উনি দেখতে পান একটা নারী অবয়ব ওনার পাশে শুয়ে আছে। আর ওই জিনিসটা তাৎক্ষণিক শূন্যে ভেসে ওঠে, আবারও ওনার উপর আক্রমণ করতে উদ্যত হয়। এবারও উনি চিৎকার করে ওঠেন। এই যে আবু বকর, সে রুমের লাইট জ্বালায়, বলে কি হয়েছে রে ভাই, কি হয়েছে, সমস্যা কোনো? উনি বলেন যে কি যেন একটা মনে হচ্ছিল আমার সাথে হচ্ছে। তখন এই আবু বকর বলে যে ভাই দোয়া দুরুদ পড়ে শুয়ে থাকেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তো উনি দোয়া দুরুদ পড়েছেন, ঘুমানোর চেষ্টা করছেন, ঘুম তো আসতে চায় না। ওই রাতের মতো কোনোভাবে রাতটা পার করেন। সাহরির ডাক কখন আসবে, কখন সবাই উঠবে, ডাকাডাকি করবে, এই জন্য তো সাহরি করে ফজরের নামাজ পড়ে আবার কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছেন।
পরের দিন অন্যান্য দিনের মতোই অতিবাহিত হয়। ওই দিনও খেলাধুলা করেছেন, তবে ওই দিন কিন্তু আর পেছন দিকে বলটা যায়নি। ইফতার করেছেন, ইফতারের পরে কিছু সময় বন্ধুবান্ধবদের সাথে গল্পগুজব করেছেন, এরপর তারাবি এটা পড়েছেন। রাতের বেলা খাবার খেয়ে যখন ঘুমাতে গিয়েছেন তখন বাধে এক বিপত্তি। যখন রুমের লাইট বন্ধ, আবু বকর শুয়ে আছে, ওনারও হালকা হালকা ঘুম আসছে, পুরোপুরি ঘুম তখনও আসেনি। হঠাৎ করে উনি দেখেন যে ওনার রুমের মধ্যে 4 থেকে 5টা অবয়ব, মনে হচ্ছে এগুলো বোরখা টাইপের কোনো কিছু পরা, নারী অবয়ব এটা বোঝা যাচ্ছে, এবং হাতে ধারালো ছুরি জাতীয় কোনো জিনিস আছে। এই জিনিসগুলো তার সামনে ভাসছে। উনি প্রথমে চোখ কচলেছেন যে আসলে কি আমি কি ঘুমের ঘরে দেখছি নাকি। পরে দেখা গেল না, উনি ঠিকই দেখছেন, কিন্তু উনি চিৎকার করতে পারছেন না। ওই জিনিসগুলো ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। উনি ভয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকেন, পরে চোখ খুলে দেখেন যে না, কিছুই নেই। এরপর উনি আবার ঘুমানোর চেষ্টা করেন। উনি যখনই চোখ বন্ধ করেন, ওনার কাছে মনে হয় কি ওনার চোখের সামনে মনে হচ্ছে কেউ চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি যখন চোখ খোলেন, উনি দেখেন যে আসলেই তাই। ওনার চোখের কাছাকাছি মনে হচ্ছে কেউ একজন তার 2 চোখ খোলা রেখে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে একদম চোখের সাথে তার চোখ লেগে যাবে। উনি তো চোখ বড় বড় করে দেখছেন যে আরে এটা কি। হঠাৎ করেই ওই 2টার চোখের উপরে পাতা পড়ে যায়, অর্থাৎ মনে হচ্ছে সে চোখ বন্ধ করে ফেলেছে। উনি চিন্তা করেন এটা কি মনের ভুল। উনি আবার নিজের চোখ বন্ধ করেন ঘুমানোর জন্য, কিন্তু এবারও দেখা গেল সেম একটা ব্যাপার। ওনার কাছে মনে হচ্ছে ওনার সামনে কেউ চোখ খুলে ওনার চোখের খুব কাছাকাছি চোখ নিয়ে ওনাকে দেখছে। উনি আবারও যখন তাকিয়েছেন সেম জিনিসটা দেখতে পান। এটা দেখার পর উনি তো চিৎকার করে ওঠেন। ওদিকে আবু বকরের ঘুম ভেঙে যায়। সে বলে ভাই কি হয়েছে, কি হয়েছে? লাইট জ্বালায়, কিছুই নেই। ওই রাত্রে আর তেমন কিছু হয় না। পরের রাত্রে কিন্তু সেম ঘটনা। তবে ওই যে চতুর্দিকে যে 4-5টা অবয়ব দাঁড়িয়েছিল, বিষয়টা এরকম না। উনি চোখ বন্ধ করলেই ওনার কাছে মনে হতো যে কেউ তার চোখের কাছে চোখ নিয়ে তাকিয়ে আছে। উনি খুললে সেই চোখটা দেখতে পেতেন, ওই চোখটা আবার একা একাই বন্ধ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কি ধরনের একটা ভয়ঙ্কর সিচুয়েশন। এমনটা কিন্তু 3 দিন হলো। প্রথম রাত্রে তো ঘাড়ে কামড় দিল, তবে ঘাড়ে কামড় দেওয়ার পরে এখানে কামড়ের কোনো দাগ কিন্তু ওভাবে বোঝা যায়নি। প্রথম রাত্রে তো এটা হলো, পরের রাত্রে আর এক ধরনের জিনিস হলো, তৃতীয় রাত্রে দ্বিতীয় রাতের মতো ঘটনার পুনরাবৃত্তি কিছুটা হলো। এরপর উনি নানা বাড়িতে ফোন করেন, এই বিষয়ে বলেন। তখন নানা বাড়ি থেকে বলা হয় তুমি দ্রুত চলে আসো, এখন আপাতত থাকতে হবে না, এখানে একজন হুজুর আসে, তাকে দিয়ে একটু ট্রিটমেন্ট করাই। তো মুন্না ভাই তো চলে গিয়েছেন নানা বাড়িতে। সেই হুজুরকে ডাকা হলো, হুজুর রুকিয়া করে দিলেন, তেল পানি এগুলো পরে দিলেন, বললেন যে রাতের বেলা তেলটা মেখে আর পানিটা কিছুটা অংশ খেয়ে যেন উনি শুয়ে থাকেন। তো উনি হোস্টেলে এই কাজটি করেছেন, সমস্যা কিন্তু ওভাবে বন্ধ হচ্ছে না, ঘটনা কিন্তু চলমান রয়েছে। উনি যখন দেখলেন যে এটা কাজ হচ্ছে না, আবার যখন যোগাযোগ করলেন তখন নানি বললেন যে এখন তো ঈদের আর বেশি দেরি নাই, এদিকে ঈদ সামনে, হোস্টেল ছুটির নোটিশও হয়ে গেছে, আর নোটিশ হওয়ার আগেই অনেকে বাড়িতে চলে গেছে। তারা তো আর এমন না যে অনেক দূর দূরান্তে বিভিন্ন জেলাগুলোতে বাড়ি, হ্যাঁ আছে, দিনাজপুরে বাড়ি আছে কারো কারো, তবে ঢাকাতে যেরকম সারা বাংলাদেশের লোকজন আসে ওখানে তো সেটা না, অনেকেই বাড়িতে চলে গেছে আর কি, অল্প কিছু লোকজন ছিল। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা এই হোস্টেল কেন্দ্রিক যেহেতু ঘটনাটা সূত্রপাত, এই জন্য কোনো কাজ সেভাবে হচ্ছে না। উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাবার পর আবার উনি যখন এই রুকিয়ার পানি তেল এই জিনিসগুলো উনি ব্যবহার করা শুরু করেন, আস্তে আস্তে এই সমস্যাটা চলে যায়। আল্লাহর রহমতে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। এরপর থেকে ওনার সাথে আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, ঠিক তখনই ঘরের তাপমাত্রাটা হুট করেই মাইনাসে নেমে গেল। আমার মনে হচ্ছিল প্রতিটা নিঃশ্বাসের সাথে ফুসফুসে বরফ জমে যাচ্ছে। আমি তখন চোখ মেলতেই পারছিলাম না।
কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মশারিটা আলতো করে কেউ তুলে কেউ একজন আমার খাটের ওপর উঠেছে এবং খাটের তোষকটা এক পাশে দেবে গেল। একটা তীব্র পচা লাশের গন্ধ আমার নাক দিয়ে ঢুকে মাথাটা অবশ করে দিচ্ছিল। এরপর ঠিক আমার কানের কাছে এসে একটা ভেজা ঠান্ডা ঠোঁট ফিসফিসিয়ে বলে উঠল, তুই তো জানিস আজকে আমি আসব, তাহলে তুই কেন গেটটা ভেতর থেকে লাগিয়ে দিলি? এরপর আমি চোখ খোলার চেষ্টা করতে দেখলাম ঘরের সিলিং থেকে উল্টো হয়ে ঝরে আছে একটা চেনা মুখ, যার চোখ দুটো খুবলে নেওয়া, আর সেখান থেকে টপ টপ করে পড়ছে রক্ত, আর সেটাও পড়ছে আমার বুকের উপরে। এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসে। আমার নাম সানভি। তখন আমি ঢাকার ধানমন্ডি 15 নম্বর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। অফিস শেষ হতে প্রতিদিন 9:30 বা 10টা বেজে যায়। জ্যাম ঠেলে সাভারের রেডিও কলোনির বাসায় ফিরতে ফিরতে আমার প্রায় রাত 11:30 বেজে যায়। তো সাভারের ওই এলাকাটা এমনিতে একটু নিরিবিলি, আর আমাদের বাসাটা ছিল মেইন রোড থেকে কিছুটা ভেতরে একটা বড় আম বাগানের গা ঘেঁষে। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিসে প্রচণ্ড কাজের চাপ থাকায় আমার বের হতেই রাত প্রায় 11টা বেজে গেল। যখন সাভারের বাস স্ট্যান্ডে নামলাম তখন ঘড়িতে রাত 12টা বেজে 20 মিনিট। চারপাশটা একদম থমথমে হয়ে আছে এবং কি কুয়াশাও পড়তে শুরু করেছে। কোনো রিক্সা পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে একাই হেঁটে হেঁটে ভেতরের রাস্তা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমাদের গলির মুখে কোনো ল্যাম্পপোস্ট ছিল না, একমাত্র আলোয় উঠছিল দূর থেকে আসা একটা আবছা সোডিয়াম লাইটের আলো। আমি যখন আমবাগানের পাশ দিয়ে হাঁটছি তখন হঠাৎ মনে হলো যে আমার ঠিক 3-4 কদম পেছনে কেউ একজন হাঁটছে। আমি থামলে পিছনের পায়ের আওয়াজটাও থেমে যায়। আমি আবারও হাঁটতে শুরু করলে সেই আওয়াজটাও ফিরে আসে। আমি সাহস করে পিছনে ফিরে তাকালাম, কিন্তু কুয়াশার কারণে পরিষ্কার কিছুই দেখতে পেলাম না। শুধু মনে হলো একটা চওড়া লম্বা অবয়ব বা কালো ছায়া মতন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার মনের ভুল, তাই পকেট থেকে ফোনটা বের করে সময় দেখলাম। তখন রাত 12টা বেজে 34 মিনিট ছিল। বাসার গেটে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের 3তলা বাড়িটার নিচতলায় ল্যান্ডলর্ড থাকেন, আর দোতলায় আমি একা একটা ফ্ল্যাট ভাড়া থাকি। গেটটা খোলাই ছিল। আমি দোতলায় উঠেই নিজের ফ্ল্যাটের তালা খুলে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমের লাইটটা জ্বালাতেই আমার শরীরটা কেমন যেন শিউরে উঠল। ঘরের ভেতরের বাতাসটা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে আছে, ঠিক যেন একটা কোল্ড স্টোরেজের ভেতরে ঢুকে পড়েছি। তো নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সাভারে একটু শীত পরে ঠিকই, কিন্তু ঘরের ভেতরের এই ঠান্ডা ছিল একদম অন্যরকম, যেন হাড় কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা। আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম। বেসিনের ট্যাপটা ছাড়তেই পানি পড়ার শব্দের মাঝে হুট করে একটা অদ্ভুত শব্দ শুনলাম, যে রান্নাঘরে সেদিক থেকে কেউ একজন খুব আস্তে আস্তে থালা বাসন নাড়াচাড়া করছে। তো স্টিলের থালা যখন আপনি মেঝেতে ঘষবেন তখন যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই আসছিল রান্নাঘর থেকে। আমার পুরো শরীর একটু জমে গেল। ভাবলাম যে কোনো চোর টোর ঢুকলো কিনা, তাই আমি বাথরুমের দরজাটা আলতো করে খুলে ড্রয়িং রুমে এলাম এবং দেখলাম যে রান্নাঘরের লাইটটা নেভানোই ছিল। ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম এবং আমি সজোরেই বললাম, কে ওখানে? কিন্তু কোনো জবাব নেই। আমি যখন রান্নাঘরের ভেতর ঢুকলাম
দেখলাম সব ঠিকঠাক, থালা বাসনগুলো যথাস্থানে রাখা। নিজের মনকে সান্ত্বনা করলাম যে হয়তো পাশের ফ্ল্যাট থেকে শব্দ আসছে, কিন্তু তখনও আমার মনের ভেতরে অস্থিরতা একদমই কম ছিল না। তো রাত যখন 1:14 বেজে গেল, আমি আমার বেডরুমে গিয়ে মশারি টানিয়ে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। ঘরে জানালাটা লক করা ছিল, তাও আবার পর্দাগুলো কেমন যেন মৃদু বাতাসে দুলছিল। আমি বিছানায় এপাশ ওপাশ করছি ঠিকই, তখনই আমাদের ফ্ল্যাটের মেইন দরজায় নক করার শব্দ হলো, যেমন খটখট করে, এবং খুব ধীর গতির কিন্তু ভারী একটা আওয়াজ। যে ভাবলাম যে এই মাঝরাতে কে আসবে, ল্যান্ডলর্ড খালেদ সাহেব নাকি নিচের দারোয়ান আলতাফ মিয়া। আমি এগুলো ভাবতে ভাবতেই আমি বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গেলাম। মেইন দরজার কাছে গিয়ে আই হোল, অর্থাৎ যেটাতে দেখি আর কি বাইরে কি দেখা যাচ্ছে, যখন আমি তাকালাম দেখলাম বাইরের করিডোরে ডিম লাইটটা জ্বলছিল। কিন্তু আই হোলে চোখ রাখতেই আমার কলিজাটা যেন শুকিয়ে গেল। দেখলাম যে বাইরে কেউ নেই, পুরো করিডোর ফাঁকা। তো আমি আবারও আমার মনকে সান্ত্বনা দিলাম যে হয়তো উপরের তলার কেউ ভুল করে আমার দরজা নক করেছে। দরজার কাছ থেকে মাত্র 2 কদম পিছিয়ে আসছি, ঠিক তখনই আবারও নকার শব্দ হলো। এবার শব্দটা আরও জোরে হলো এবং তাড়াহুড়া করে। আমি সঙ্গে সঙ্গে দরজার হ্যান্ডেলটা টান দিয়ে খুলে ফেললাম, কিন্তু বাহিরে শূন্য করিডর, কেউ কোথাও নেই। সিঁড়ি দিয়ে কেউ নেমে যাওয়ার বা উঠে যাওয়ার মতো শব্দ শুনলাম না।